একগাল তাচ্ছিল্যের হাসি দিল মেহের। অপলক তাকিয়ে থেকে ফতুত্তর করল, ঘেন্নাবাদে কোনো নেতিবাচক অনুভূতি পাওয়ার যোগ্যতা কি আপনার আছে? আপনার সম্মান আছে, ইজ্জত আছে, চরিত্র আছে, প্রিয়জন আছে, কি আছে আপনার যার দরুন আপনাকে ঘৃণা না করে ভালোবাসা যায়? আরুষের হঠাৎ কি হলো কে জানে, মেহেরের শক্ত কথাটি শুনে তার চোখে জল এলো। এই প্রথম আরুষের চোখে পানি দেখে থমকে গেল মেহের। নিজেও আমরা যা ভাবি তার খুব বেশি ব্যতিক্রম ঘটনা ঘটে গেলে মস্তিষ্ক চট করে মানতে পারে না, হতভম্ব হয়ে ভড়কে যায়। কিছু ভাবতে যেমন পারে না, ফলাফলস্বরূপ যাবতীয় কার্যাদিও বন্ধ করে দেয় আপনা আপনি। এমনই কয়েক গ্রাম বোতা মস্তিষ্কের ওজন বয়ে ভ্যাবাচাকা খেয়ে দাঁড়িয়ে থাকলো মেয়েটা। না, একটু ভাবতে হবে, স্থবির হতে হবে, মাথাটা ফাঁকা ফাঁকা লাগছে। কয়েক সেকেন্ড গড়ানো এভাবে আরুষ ঠোঁট ফুলিয়ে কাঁদছে, জাকড়া চুলের মধ্য দিয়ে বেয়ে বেয়ে পড়ছে পানি, তাতে কিন্তু চোখের পানি আড়াল হওয়ার জোগাড় নেই। আরুষের গাল বেয়ে নয়ন নীরে ভিজে উঠেছে সে দৃশ্য, স্পষ্ট স্বচ্ছ। মেহেরের কেন যেন আরুষের আচরণ সুবিধার ঠেকছে না। এগিয়ে গিয়ে আরুষের গাল স্পর্শ করতে আটকে উঠল। আগুন গরম তাপে ফুড়ে যাচ্ছে আরুষের শরীর, কিন্তু আরুষের জ্বর এলো কখন? একটু আগে কি সে সুস্থ স্বাভাবিক ছিল না? এজন্যই কি আরুষ এতক্ষণ ভুলভাল বলছিল? আরুষের পরনের শার্ট পুরোটাই ভিজে ছুপসে গেছে। নিজেই যেহেতু গেছে সেহেতু গোসল সম্পূর্ণ করার শ্রেয়, তাই গায়ের শার্ট খুলে দিয়ে গোসল করিয়ে দিল মেহের। ঠান্ডায় তখন ঠক ঠক করে কাঁপছে আরুষ, মুখ চোখ কালো থেকে কালোতর হয়েছে। দ্রুত আরুষকে গোসল করিয়ে বিছানায় এনে বসানো হলো। কনকনে ঠান্ডায় কম্পট টেনে ধরেছে ছেলেটা, শরীরের পাশাপাশি কালো ঠোঁট জোড়া মৃদু মন্দ কাঁপছে। মেহের দেরি না করে আরুষের চুলগুলো মুছে দিল পরম যত্নে, অতঃপর ওষুধ খাইয়ে শুইয়ে দিয়ে বিছানার শিউরে বসলো। ঘড়ির কাঁটা রাত 2 গন্ডি শুয়েছে, গুম গুম পাচ্ছে মেয়েটার। কিন্তু আরুষকে এই অবস্থায় একা ফেলে ঘুমানো মানুষের মতো কাজ হবে না। ক্লান্তি নিয়ে বিছানায় বসে রইল মেহের। কত প্রহর কাটলো কে জানে। আরুষ গরম শরীর নিয়েই উঠে এলো মেহেরের কাছে, হাত বাড়িয়ে আঁকড়ে ধরল মেহেরকে। মেহের হতভম্বের মতো দেখে গেল, কেবল প্রতিক্রিয়া করতে ভুলে বসলো। মেহেরকে বাহু সেগুলো জড়িয়ে রেখে আরুষ শুয়ে পড়ল আবারও। শরীরে ভীষণ উত্তাপ, মেহেরের গায়ে সে তাপ ঠেকছে, মোলায়েম চামড়া পুড়ে যাচ্ছে, গরমে অস্থির লাগছে, জ্বরের বিদঘুটে গন্ধে অসহ্য ঠেকছে সবকিছু। তবুও মেহের সামান্যতম নড়ল না, কেবলই মনুষ্যত্বের খাতিরে কিনা কে জানে স্বেচ্ছায় আরুষকে জড়িয়ে ধরে চোখ বুজে থাকলো মেয়েটা। মিথ্যে না বলে সত্য বললে মোহচ্যুতি হবে, সামনে আসবে। মেহের কবলে পড়ে ঘৃণা ছাড়ে হৃদয়ে উঠছে আর্থিকতার মায়া। স্থবির হয়ে গিয়েছে মন, থাকুক নি একটু জড়িয়ে সে তো পর নয়, পর সে যে নয়। বিধাতার লিখনে লেখা বর্তমান মেহেরের সম্বল সে। খারাপ বলেই কি অস্বীকার করা যায় এ সত্য? অস্বীকার করা গেলে মন্দ হতো না। ঘুমড়ে ঘুমড়ে মেহের প্রতি সেকেন্ডে মরতো না। তার যে খুব কষ্ট হয় তার নামের পুরুষটিকে পর নারীর সঙ্গে দেখতে, বিশ্রী গালাগালি তার মুখ উচ্চারিত হতে শুনতে, মধ্যরাতে মদ্যপান অবস্থায় ফিরে পেতে। সবচেয়ে বেশি কষ্ট হয় অন্যের চোখে আরুষের প্রতি বাসা ঘেন্না দেখে। লোকের ওই সাহুনি যে কাটার মতো ভিদে মেহেরের বুকে জ্বালা পোড়া করে, এই মানুষটা যে তার স্বামী। কষ্ট হওয়াই কি স্বাভাবিক নয়? খোদা আমাদের সাথে কখনোই অন্যায় করেন না, যেটাই করেন না সেটা আমাদের জন্য শ্রেষ্ঠ। কিন্তু আরুষকে দেখলে মেহেরের পৃথিবী ভেঙে ছুড়ে আসে। এই আরুষ বুঝি তার শ্রেষ্ঠ ভাগ্যলিখন? তবে কেন মেহেরকে পুড়িয়ে বিধ্বস্ত করে বারংবার? রাত 2। থানার ডিউটি শেষ করে ফিরেছে মাত্র আবির। ঘরে প্রবেশ করে ক্লান্ত ঘরমন্ত শরীর বিছানায় এলিয়ে দিল সে। বসের কথা আজ শহরের বাইরে যেতে হয়েছিল বলেই ফিরতে এত রাত হলো। বাসার সকলে ঘুমিয়ে গিয়েছে, ঘরের দেওয়ালগুলোও বোধহয় ঘুমে কাদা। মিনিট কয়েক বিশ্রাম নিয়ে গোসল সারে সে। আয়নায় দাঁড়িয়ে শরীর মুছতে গিয়ে হঠাৎ একটা ঘটনা মনে পড়ে আবিরের। বছর 2 আগের কথা। গ্রীষ্মের কাকফাটা রোদ্দুর দুপুরে ডিউটি শেষ করে বাথরুমে ঢোকে তাড়াহুড়ো করে আবির। সাথে ছিল শুধু টাওয়াল। গোসল করে বেরিয়ে দরজা লক করতে ভুলে গিয়েছিল। কোমরে একখানা টাওয়াল পেঁচিয়ে চুল ঝাড়ছিল। এমন সময় বিরিয়ানির প্লেট হাতে ঘরে প্রবেশ করে মেহের। তাকে খালি গায়ে দেখে বয়ে জোরে সোরে চিৎকার করে ফেলে। আরেকটা চিৎকার দিতে মুখ খুলতে যাবে মেহের, তার আগে আবির ওর মুখ চেপে ধরে। ঘটনায় মেহের একটু অপ্রস্তুত হয়েছিল বটে, কিন্তু সেদিন প্রথম মেহেরের একটু কাছে আসা হয়েছিল আবিরের।
প্রথম একটা মেয়ের কাছে এসে অন্যরকম শিহরণ ধরা দিয়েছিল শরীরে। ওই অনুভূতি বলার নয়। এই যে এখন যে ভাবছে তাতেও শরীর লোমকূপ শিউরে উঠছে। সময়টা বড্ড ভালো ছিল, কেন সেখানে থেমে গেল না? কে জানতো ওই ছেলেটা কাল বৈশাখী জ্বর হয়ে এসে জীবনকে এলোমেলো করে দিয়ে যাবে। জানলে তো মেহেরকে তার করে নিত, দেরি করতো না, একটুও দেরি করতো না। চোখটা ঘোলা হয়ে আসলো আবিরের, কান্না পাচ্ছে, ক্ষোভ হচ্ছে, রাগে অভিমানে হপ্তা পেরিয়ে গেছে, কল করেনি মেহেরকে। আবিরের প্রশ্ন একটাই, কেন মেহের জানোয়ারটার সাথে সংসার পেতে বসে আছে? কিসের দায় পড়েছে? প্রতিশোধ কি অন্য উপায়ে নেওয়া যেত না? বউ হয়ে বসে আছে, মেয়েটা কেন হঠাৎ করে জেদি হয়ে উঠলো? ভালো লাগে ওর বাজে ছেলেটার সাথে থাকতে? ওরা কি এক ঘরে ঘুমোয়? আচ্ছা, কতদিন তো হলো মেহেরকে ওই ছেলেটা স্পর্শ করে? মেহেরকে স্বামী বলে স্বীকার করে নিয়েছে। শরীর কেঁপে উঠল আবিরের, হৃৎপিণ্ড কামড়ে ধরেছে কি যেন। ব্যথা করছে ভীষণ, সঙ্গে জ্বলেও যাচ্ছে। আবির বুকে হাত দিয়ে বসে পড়ে বিছানায় গা ঘেঁষে, চোখ দুটো ছলছল করছে। যে কোনো মুহূর্তে খসে পড়বে মূল্যবান অশ্রু। মূল্যবান বলাই কারণে পুরুষ লোক দেখিয়ে কাঁদে না, কোনো রূপ সিম্প্যাথি ছাড়া গোপনে যে অশ্রু ভাড়ায় তাকে মূল্যবান বই মহামূল্যবান বললেই বা ক্ষতি কি? আচ্ছা, ভালোবাসে কেন মানুষ? ভালোবাসা কি সুখ দেয়? ভালোবেসে শুধুই দুঃখ দেখেছে আবির। হৃদয় ফুঁড়েছে, ঠোঁটে এসে থেকে গেছে ভালোবাসি। স্বীকারোক্তি। ভালোবাসার কথা স্বীকার করার পর মেহের যদি উপেক্ষা করতো তাতেও এত বেশি কষ্ট হতো না যত কষ্ট হয় ভালোবাসি বলতে না পেরে। আজীবনে আফসোস বয়ে বেড়াতে হবে তাকে। ভালো কেন বাসলো সে? নিজ মন কেন ধোঁকা দিল? সে তো জানতো সবার ভালোবাসায় পূর্ণতা থাকে না, স্বর্গসুখ থাকে না। কতক নসিবে লেখা হয় ধ্বংস, নরক, যন্ত্রণা। আবির বিড়বিড় করে বলতে থাকলো, ভালোবাসা ভালো নয়, ভালো নয়। মেহু, কেন তুই আমার ভালোবাসা হয়ে এসে জীবনটাকে এলোমেলো করে দিলে? আমার কি দোষ? যদি আমার নাই হবি তবে ভালো কেন বাসালি? সকালে ঘুম থেকে সজাগ হয়ে মেহেরকে নিজের কাছে দেখে প্রথমে খুব অবাক হলো আরও। সে নিজেই মেহেরকে জড়িয়ে ধরে আছে। কখন ধরলো? তাছাড়া এই মেয়েটা তার সাথে ঘুমাতে লাগলো কবে থেকে? কোনোভাবে গা ঘেঁষে বশীকরণ করার চেষ্টা করছে না তো? মেহেরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল কাছ থেকে। সঙ্গে সঙ্গে মেহেরের ঘুম ভেঙে গেল। সদ্য নিদ্রা ভঙ্গ হয়, কিছুই বুঝে উঠতে পারছে না। আরও চোখে ধাক্কা দিল, কেন তুই আমার বিছানায়? কেন? হুদাই আমি দেখেছি, নাম, এক্ষুনি নামবে। সকাল সকাল মেজাজ খাটা হয়ে গেল মেহেরের। খাটার শালা নিজেই তো কালোভাবে জড়িয়ে দিল, নয়তো শখ করে কে শোবে এর কাছে? রুচির অতটা অবক্ষয় হয়নি এখনো। সকাল সকাল দাদাগিরি দেখাচ্ছেন? আপনার সাথে শোবার জন্য আমি মরে যাই না, নিজেই জোর করে আটকে রেখে এখন ধামকি দিচ্ছেন। আর বাসা ঠিক করুন। তুই তোকারি কি, হ্যাঁ? রাতের মতো শহরে সুবানি খাওয়ার শখ হয়েছে? আমি কেন আটকাতে যাব তোমাকে? আয়নায় চেহারা দেখেছ? নিজের হস্তক্ষেপ দেখতে তুমি। তোমাকে আমি ফ্রিতেও কিনতাম না। জোর করে বিয়ে করে আপনি করেছিলেন, আমি না। চলে যেতে বারণ করেছি। পড়ে আছো কোন সুখে? নাকি আমায় পেয়ে এখন আর যেতে মন চায় না? অবশ্য নতুন কিছু নয় যে আমার সাথে একবার ভেড়ে যায় বারবার আমাকে চায়। সারা জীবন ভুলে না। ছি, আপনাকে চায় কে? খারাপ লোক, নাক সিটকে। আমি মানুষ খারাপ হলেও পারফরমেন্স ভালো দিই, কিন্তু তুমি তা অস্বীকার করতে পারো না জান। বিকজ অফ আমি তোমাকেই আমার বেস্টটা দিয়েছি। লজ্জা লাগে না আপনার? নষ্ট কথা বলবেন তো? মেহেরের কথা শেষ হওয়ার আগে আরও হ্যাঁচকা টানে নিজের সাথে মিশিয়ে নেয় তাকে। চোখে চোখ রেখে শীতল কণ্ঠে বলে, আর তুমি খুব ভালো, তাই ওড়না খুলে আমি অ্যাট্রাক্ট করছো? ওসব আমার দেখা আছে মেহেরজান, নট এট অল। বলে মেহেরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল আরেকবার। আরুষের সাথে ঝামেলার চক্কর ও ওড়নার কথা বেমালুন ভুলে বসেছে মেহের। লজ্জায় মাথা ভোঁ ভোঁ করছে। শয়তান লোক কি বিশ্রীভাবে কথাটা বলল। বাজে লোক, খুব বাজে। মনে মনে গালাগালি করতে করতেও ওড়না গায়ে জড়ালো মেহের। জাজালে চোখে তাকিয়ে সামনে বসে থাকা লোকটাকে অঙ্গার করার চেষ্টা করলো। আরুষ দাঁত বের করে খ্যাক খ্যাক করে হাসলো। মোহময় কণ্ঠে সুর করে বলল, তুমি আমার দংশন না চাইলে আমিও তোমার চাইতাম না। তোমার চোখের রাশি রাশি ঘৃণা না দেখলে
তোমার কাছে আসতাম না, তোমায় পোড়াতে গিয়ে তোমার নেশায় ডুবতাম না। তুমি আগুন না হয়ে জল হলে আমি তোমার কাছে ধরা দিতাম না সহজে। তোমার মনের বিষ আমায় বারংবার টেনে আনে তোমার কাছে। কি আছে ওই ঘৃণাভরা চোখের মাঝে? আপনি আসলে কি চান? সেকেন্ডে সেকেন্ডে বহুরূপী হওয়ার কোনো নির্দিষ্ট কারণ আছে? বিরক্ত লাগে এসবে আমার। মন যখন যা চায় তখন তাই চাই। এই যেমন ধরে এখন আমার মন তোমাকে চাইছে। বাবা এসে কি ভাববে বলো তো? এতদিনও সাকসেসফুলি বাসর করতে পারলাম না। ওদিকে আমি বলে রেখেছি শীঘ্রই যমজ নাতি নাতনি আসছে। মেহের ব্রুকুসকে চরম বিরক্তি সহিত তাকিয়ে থাকে, কথা বলে না। হাই তুলে চলে যায় ফ্রেশ হতে। বেটার শয়তানি কথায় কে এত পাত্তা দিবে? বলুক যত পারে বলুক, আর কথা কুকথায় কান দিতে নেই। আরুষ ড্রয়িংয়ে পায়ের উপর পা তুলে মোবাইল গুটোচ্ছে। এমন সময় বাসায় প্রবেশ করলে একজন আগন্তুক। খুব মনোযোগ দিয়ে তাকে আপাদমস্তক পর্যবেক্ষণ করলো আরুষ। হালকার উপর ঝাপসা বুঝল আগন্তুক খুব সম্ভবত মেয়ে, কিন্তু চেহারা শুরুত, পোশাক আশাক ও শারীরিক গঠন বলছে এটা আস্ত একটা বেটা ছেলে। সে যা হয় হোক, প্রশ্ন হলো সিকিউরিটির উপস্থিতিতে গার্ড পারসন তার বাড়িতে ঢুকলো কিভাবে? আরুষ মেয়েটিকে কিছু বলবে বলে মুখ খুলতে যাবে, মাত্র তাৎক্ষণিক মেহের এসে হাজির। আরুষের প্রশ্ন করার আগে মেহের নিজে থেকে জবাব দেয়, ও আমার বডিগার্ড মেহুল, আজ থেকে আমার সাথে এই বাসায় থাকবে, আমায় সুরক্ষিত রাখবে। তুমি বডিগার্ডে রেখেছ? তোমার কাছে কি যার জন্য বডিগার্ড রাখতে হবে? বাবা আমায় আপনার কাছে অরক্ষিত রাখতে চাইছেন না। গত রাতের ঘটনা মঞ্জুর আঙ্কেল বলে ফেলেছেন, তাই। মঞ্জুর নয়, তুমি বলেছ। আমার নামে কাটি করতে সুযোগ ছাড়লে কি বাবার কাছে ভালো সাজা যাবে? আমায় খারাপ বানিয়ে বাবার সম্পত্তি হাতাতে হবে তো? মেহের কোনো জবাব দিল না। আরুষের থার্ড ক্লাস কথাগুলো গা সওয়া হয়ে গেছে। সুতরাং সাইডটকে কান না দিয়ে মেয়েটিকে সে জিজ্ঞেস করলো, মেহুল, মঞ্জুর আঙ্কেল তোমার কাজ বুঝিয়ে দিয়েছে? মেয়েটি পুরুষালী কণ্ঠে জবাব দেয়, ইয়েস ম্যাম। তোমার কোনো পূর্ব অভিজ্ঞতা আছে? আচ্ছা, তুমি কি কাজে এক্সপার্ট? কুংফু, ক্যারাটে আমার ফ্যাশন। আমি পারদর্শী হাড় ভাঙতে। এছাড়া আমি বডির যে কোনো পার্ট মুচড়ে দিতে পারি, আবার সেটা ঠিকও করতে পারি। আপনাকে কেউ টাচ করলে তার হাত পা আমি ভেঙে দেব। আপনি চিন্তা করবেন না। মেহের সন্তোষ প্রকাশ করে হাসি নীরবে। আরুষের দিকে চোখ বেঁকিয়ে তাকায়। আরুষ ব্রুকুসকে অবাক ছাউনিতে তাকিয়ে দেখছে হেনাকে। মনে হচ্ছে বিশাল বড় শখ খেয়েছেন, যা খায় খাক, খুবই শ্লোককে দারুণ সায়স্তা করা যাবে। কল্পনা করেই খুশিতে ছলাৎ করে নাচতে ইচ্ছে করছে তার। লুচ্ছা বেটাকে এবার ইচ্ছে মতো টর্চার করা যাবে। লুচ্ছামি জেটিয়ে বিদায় করে নিজেও বিদায় হবে মেহের। এই মেয়ে, তুমি আমার দিকে তাকিয়ে হাসছো কেন? এমনি। হাসবে না বলছি। চুপ। ভেবো না আমি ভয় পেয়ে গেছি। আমি একবারও বলেছি আপনি ভয় পেয়েছেন? কিন্তু আপনার কণ্ঠ কাঁপছে কেন মিস্টার শেখ? এটুকু বলে হুদা করে হেসে দিল মেহের। আরুষ রাগে ফুঁসতে কিছু প্রহর মেহেরকে দেখে গেল। অতঃপর মেহুলের কাছে গিয়ে দাঁড়ালো, শয়তানি হাসি হেসে বলল, মেহের জান, মেয়ে গার্ড রেখে তুমি কিন্তু ভালোই করেছো। সেই সো হট। বাসায় বসে বসে বোর হচ্ছিলাম, তুমিও কাজে বিজি থাকো। তোমার অ্যাবসেন্সে তোমার মেহুল আমি এন্টারটেইন করবে। রাইট বেব, ইউ উইল হ্যাভ ক্যান। চোখ টিপে মেহুলের দিকে এগোতে মেহের নিজেকে নিয়ন্ত্রণ করতে আর পারল না। সোফায় বসে হাসতে শুয়ে পড়ল। আরুষ বিব্রত বোধ করছে এহেন অপ্রয়োজনে হাসে দেখে। অযথা খ্যাতের মতো হাসার মানে হয়? হোয়াট রাবিশ! তুমি পেতনির মতো হাসছো কেন? ভূতে ধরেছে? ওজা ডেকে জাটাতে হবে। আমি আমার জন্যই দেহরক্ষী এনেছি মিস্টার অমানুষ, আপনার ভোগের কোনো বস্তু আনেনি বলে রাখা ভালো। মেহুল কোনো মেয়ে নয়। ওর সাথে এনজয় করার কথা যদি ভেবেও থাকেন তবে তা আপনার দিবা স্বপ্নে। মেয়ে নয় মানে কি? ও কি ছেলে? আসলে ও ছেলেও নয়। তাহলে ও কি? উভয় লিঙ্গের, যার অর্থ নারী সত্তা না পুরুষ সত্তা। আরুষ
মেহেরের কথা বিশ্বাস করে উঠতে পারল না। অবিশ্বাসের ছাউনিতে মেহুলের দিকে তাকালো সে। মেহুল নিষ্ক্রিয় ভঙ্গিতে হাসি, চোখ মাথা নেড়ে মেহেরের কথার সত্যতা স্বীকার করায় মাথা ঘুরে উঠল যেন। আরও সে দ্রুত সরে দাঁড়ালো মেহুলের কাছ থেকে। রাস্তাঘাটে দেখেছে গেরা ছেলে ফেলে বিশ্রীভাবে টাকার জন্য টানা হেঁচড়া করে, সিন ক্রিয়েট করে। বিষয়টা বড়ই অস্বস্তিকর। এই মেহুল না বেহুল, আবার ওর গা ঘেঁষি করবে না তো? খাঁটি মেয়ে হলো কোনো সমস্যাই ছিল না, হাইব্রিড জিনিস সেতে চায় না। মেহের কাজটা করলো কি? শেষে কিনা গে কোথায় ভাবলো ওকে দেখিয়ে ওরই গার্ডের সাথে ফ্লার্ট করবে, ক্রিটিসাইজ করবে, ইচ্ছে মতো ভেঙাবে। সব শেষ, সব ভাঙা মনের অসহায়ত্ব চেহারায় প্রকাশ পেল। কেমন দুঃখী দেখালো আরুষের মুখখানে। সে ব্যথায় ব্যন্দাত্মক হয়ে আছে, চেকায়ত্ব হয়েছে। এমন দুঃখী চেহারা দেখে নিঃসন্দেহে মায়া করা উচিত, কিন্তু মেহেরের একটু মায়া হচ্ছে না। সে সমতালে হো হো করে হেসেই চলেছে, যেন চোখের সামনে সার্কাস চলছে। আরুষ তেতে উঠলো এবার, রাগ লাগছে। মেয়েটা পারেও, হেসে মরে যাচ্ছে। বেয়াদব এই মেয়ে! চুপ, একদম চুপ। তুমি হাসছো কেন এভাবে? থামো বলছি, ঘুষি মেরে দাঁত খুলে নেব। দুচ্ছ হাসি থামালো মেহের। দাঁতস্থ হলো, হাসতে গাল মারি দৌড়ে গেছে কিনা দাঁতস্থ হয়ে শান্ত স্বরে সে বলল, এই কাজগুলো আগেই করতে হতো মিস্টার শেখ, ভুলে যাবেন না। এখন আমার বডিগার্ড আছে, ও কিন্তু জেসে মানুষ নেই, আস্তে একটা ফালোয়ানের শক্তি আছে শরীরে। আপনাকে তুলি টুস করে ছাদ থেকে ফেলে দিতে ওর একটুও কষ্ট হবে না। বেশি উড়ো না, এক সরে তোমার আর তোমার গার্ডের গাল খাল করে ছেড়ে দিব। শক্তি আমারও কম নেই, আমি কে ভুলে যেও না, আপনিও ভুলবেন না। মেহুলের শরীর নারী পুরুষ উভয় শক্তি দ্বারা পরিপূর্ণ, ওর সাথে পেরে ওঠা আপনার কাম্য নয়। তুমি আমায় চ্যালেঞ্জ করছো? আমার ইগো হার্ট করো না মেহেরজান, রাত দিন আমি বুঝি না, জানে মেরে দিব। তাহলে হয়ে যাক এক ম্যাচ মেহুল, হালকা করে স্যারের হাতটা মুচকে দাও তো, দেখি তোমার মারপিটের কায়দা কেমন। আর প্রথমে ভাবলো মেহের খামাকা তাকে ভয় দেখাচ্ছে, সত্যি কি আর বিনা কারণে কেউ কারো হাত মুচকে? ওসব অযথা দুমকিতে আরুষকে আতঙ্কিত করা যাবে না। সুতরাং আরুষ স্বাভাবিক হালে দাঁড়িয়ে দেখতে লাগলো মেহুলকে। মেহুল কিন্তু মোটেও মজা করার মুডে নেই। সে রোবটের ন্যায় নিষ্ক্রিয়, কেবল ইনস্ট্রাকশন শুনে যন্ত্রের মতো ঘাড় নাড়ে, প্রশ্নের জবাব দেয় দু একটা শব্দে। বাড়তি কথা যেন তার প্রোগ্রামে সেট করা নেই, ঠিক যেন পাক্কা কোনো মানুষের তৈরি মেশিন সে। মেহুল আরুষকে সামনে দাঁড়ালো, হাতখানিক দূরত্ব রেখে আরুষের উচ্চতা লক্ষ্য করে হালকা নড়ে চড়ে গেল। লম্বায় মেহুল পাক্কা আরুষের সমান, কিন্তু ওকে মেয়ে বলবে না ছেলে, তা নিয়ে খুব কনফিউজড লাগছে। সে যাই হোক, ছেলে মেয়ে বলে সম্বোধন করতে হবে তা নয়, ও হলো হাইব্রিড। ওকে জিনিস বললে ভালো মানায়, আর এই জিনিসকে না চাইতো অবাক হয়ে দেখছে আরুষ। মেয়ের মতো চুল আছে, কিন্তু চেহারা মেয়ের নয়। মুখ ভর্তি মেকআপ, ব্রণ রাখতে পারেনি মেহুলের। শারীরিক গঠনও ভারী আশ্চর্য। ছোড়া কাঁধ, উঁচু বুক, বুড়িবিহীন সমান ফেট, হাত পাও লম্বা, আবার নখে নীল পলিশ দেওয়া, ঠোঁটে খয়েরি লিপস্টিক লাগানো, কান ভর্তি ছোট টবও পড়েছে। এত সই শেষ নয়, হাতে গোটা কয়েক মেলি আংটি। জিনিস আসলে কী রে ভাই? আরুষ অবাক চোখে দেখতে থাকলো মেহুলের কার্যকলাপ। আলগা হাতে সে তার বা হাত টেনে নিজের হাতের মুঠোয় পুরে দিল এক চাপ। ব্যাস, আতঙ্কে গগনবিদারী চিৎকার করে উঠল ছেলেটা। সে দেখতো ওর হাত কেমন বেঁকে গিয়েছে, সোজা হচ্ছে না। সোজা করতে গেলেন ব্যথায় প্রাণ উষ্টাগত হচ্ছে। মায়া চোখে মেহেরের দিকে তাকালো আরুষ। ক্ষুদ্রস্বরে চিল্লিয়ে বলল, তুমি বউ না কষাই, একটু মায়া হয় না? সত্যি আমার হাত মুচড়ে দেবে তা বলে? ঠিক করতে বলো। চাহ, তুমি আমার শত্রুর চেয়েও বড় শত্রু, আমার মেরে ফেলার চক্রান্ত সব। আজই বাবাকে বলে এর ব্যবস্থা নিব। ঠিক করো আমার হাত। মেয়ের মুচকি এসে ইশারা করলো মেহুলকে। সে বিনা ওজরে আরুষের হাত উল্টো এক টান মারতে হাতটা আবার আগের মতো সোজা হয়ে গেল, অথচ এবারে একটু ব্যথাও পেল না আরুষ। মেহুলোর ট্যালেন্ট দেখে আরুষ অবাক না হয়ে পারল না। জিনিসটা ভারী কাজের তো, এমনই একটা হাড়ভাঙ্গা জোড়া লাগানো এক্সপার্ট তো খুঁজছিল সে। খুশিতে আরুষের চোখ জোড়া চকচক করে উঠল। আগের কথা বেমালুন হাসি মুখে মেহুলের দিকে তাকিয়ে রইল। যদি একটু মিষ্টি কথা বলে নিজের দলে টানা যেত। আস্তানায় এর মতোই একটা লোক লাগবে, পারফেক্ট। তোমার চয়েস আছে মেহেরজান। মেহুল আসলেই খুব ট্যালেন্টেড, আমি ইমপ্রেসড। আপনি হঠাৎ তেল মারছেন কেন? আপনার মতলব আমার ভালো ঠেকছে না। মনে কি নাড়ু পাকাচ্ছেন?
হালকা হেসে ডঙ্গি সুরে বলল আরুষ, বেশি বোঝা ভালো নয় মেহেরজান, যাও রান্না করো, ক্ষুধা পেয়েছে। আপনি হঠাৎ বোল্ট পাল্টে নিলেন কেন? আরুষ মেহেরকে পাত্তা না দিয়ে মোবাইল হাতে নিয়ে চলল নিজের ঘরের পথে। মেহের পেছন থেকে বিদ্বেষী কণ্ঠে বলল, আপনার টর্চার সেল কোথায় ভালোই ভালোই বলবেন নাকি আমি আঙ্গুল বাঁকিয়ে কথা আদায় করব? থেমে গেল আরুষের কদম। মুখে আশ্চর্যতা প্রকাশ না করলেও মনে মনে খেপে উঠল। কোন শালায় নিমক হারামি করেছে? টর্চার সেলের কথায় মেহেরের তো জানার কথা নয়। তাহলে কি শালিক শাকিল শালার এত সাহস? এরই মধ্যে সব উগলে দিয়েছে, কিন্তু কতটুকু জানবে মেহের? সব তো জানা সম্ভব নয়। আপনি চুপ করে আছেন কেন? জবাব দিন। শুনে রাখুন, আমার কাছে কিছুই কিন্তু গোপন নেই। কিসের কথা বলছো তুমি? তামাশা না করে স্ট্রেট কাট বলো। অভিনয় করে লাভ নেই। আমি আপনার সম্পর্ক অনেক জানি মিস্টার অমানুষ, তাই বলছি ভালো হয়ে যান, ধ্বংস আপনার অতি নিকটে। আরুষ ভাকা হাসলো মাত্র। সব বলে দেওয়ার মতো এত বোকাও সে না। মাঝে মাঝে শখ করে ওর সামনে একটু রং করে বলে কি এতই নরম পেয়েছে? মেহের তো আর জানে না বাঘের বাচ্চার সাথে লড়াইয়ে নেমেছে সে। চাইলে এক কামড়োর মতো সুনুফুটিকে খেয়ে ফেলতে পারে অনায়াসে। মেহেরজান, অন্ধকারে ডিল ছুটছ, বৃথা চেষ্টা করো না, নিজেকে বেশি চালাকও ভেবো না। যে যত বেশি চালাক দিন শেষে সে ততটাই বোকা। এমন কেউ জন্মায়নি যে আমায় কাবু করতে পারে। সাবধান হয়ে যান, সিকিউরিটি বাড়িয়ে দিন, কথা দিচ্ছি 1 মাসের মধ্যে আপনার ছেলে আমি ডুববই। পারলে ঢুকে দেখাও, খুশি হব। জানবো আমায় মাত দেওয়ার মতো কেউ একজন এসেছে। মেহের দাঁত কটমট করে দেখে গেল আরুষের হাসি, যে হাসিটা তার সবচেয়ে বেশি অপ্রিয়, সবচেয়ে জ্বালাময়, ঘৃণা ধরা। এই লোকটা ভস্ম হয়ে যায় না কেন? পরন্ত বিকেলের আলো কিছু দিয়েছে শহরের অলিগলি। ব্যস্ত পাখির দল ফিরছে ঘরে। দূরে একদল কাক ডাকছে। বায়ু স্থির। গাছের একটা পাহাড়ের নড়চড় নেই। ছাদের সাথে লাগোয়া সারি সারি সুপারি গাছের দল দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে একটি গাছের একেবারে শীর্ষের পাতার ডালে বসে আছে একজোড়া হলুদ পাখি। পাখি দুটোর নাম জানে না মেহের। সে হোক অজানা, সব কিছু যে জানতেই হবে তার কোনো বাধ্যবাধকতা নেই। গালে হাত দিয়ে এক নয়নে পাখি জোড়াকে দেখে যাচ্ছে মেহের। একসাথে দারুণ মানিয়েছে ওদের। এক পাখি ডানা দিয়ে আরেক পাখিকে আলতো করে মুড়িয়ে রেখেছে। মাঝে মাঝে সঙ্গিনীর গা চুলকে দিচ্ছে ঠোঁট দ্বারা। বোধ করা যায় আদর দেওয়া পাখিটি ছেলে ও নীরবে আদর উপভোগ করা পাখিটি মেয়ে। আদর সোহাগ কে না ভালোবাসে? কেউ বা চাই একলা থাকতে। জীবন একলা কাটানো যায় না। চলতি পথে প্রয়োজন হয় একজোড়া শক্ত হাত, নির্ভরযোগ্য কাঁধ, ছড়া বুকের আশ্রয়। এর সবই দিতে পারে একজন স্বামী, জীবন সঙ্গী। কেবলই জৈবিক চাহিদা মেটাতে মানুষ বিয়ে করে না। মানুষ আসলে একাকিত্ব চায় না। টকবগে যৌবন চটজলদি পেরিয়ে গেলেও বৃদ্ধ বয়সে কেউ একা থাকতে পারে না। স্বামী সন্তানকে পাশে সাই সেদিক থেকে দৌড়লে মেহের অবাগে। বিয়ে জীবনে একবারই হয়, যা হওয়ার হয়ে গিয়েছে। মেহের ভেবে ফেলেছে তার কাজ ফুরলে আরুষকে ডিভোর্স দিয়ে দূরে কোথাও চলে যাবে। বিয়ের বন্ধনে দ্বিতীয়বার আর জড়াবে না নিজেকে। সে মনে মনে বিশ্বাস করে একজন মানুষ কখনোই একের অধিক মানুষের জীবন সঙ্গী হতে পারে না। হলেও কেবল বিছানা সঙ্গী হয়ে থেকে যেতে হয়। মায়ের মুখে খুব সুন্দর হাদিস শুনেছে মেহের, যেটা ছিল এমন যে একদা এক মহিলা তার স্বামী দ্বারা অত্যন্ত অত্যাচারিত হয়ে শেষমেশ অতিষ্ঠ হয়ে নবীজির কাছে সমাধান চাইতে যান। খুব বুঝিয়ে মহিলাটিকে তিনি ফিরিয়ে দেন স্বামী গৃহে। এরপর আরেকদিন সেই মহিলা আবারও যায় সমাধান চাইতে। তালাক করার দৃঢ় সংকল্প করেন। ওই পোষেন দেখেন নবীজির বদনা ফেটে গিয়েছে। তিনি হাউমাউ করে কেঁদেছেন। মহিলা অবাক হয়ে জিজ্ঞেস করেন, সামান্য একটা বদনার জন্য আপনি কাঁদছেন হুজুর? নবীজি জবাব দেন, এতদিন বদনাটি আমি ব্যবহার করেছি, সে এতকাল আমার ইজ্জত দেখেছে। আজকের পর থেকে নতুন বদনা ব্যবহার করতে হবে, সেও আমার ইজ্জত দেখবে, তাই আমি লজ্জায় কাঁদছি। নবীজি উত্তরে মহিলাটির বিবেক ভীষণভাবে জাগ্রত হল। সে ভাবল তালাক দেওয়ার পর সেও তো নতুন করে বিয়ে করবে, তারও একটা স্বামী হবে। এ যে আরও বড় লজ্জার বিষয়। কোনো কথা না বলে তিনি চলে আসলেন গৃহে। স্রষ্টার দয়ায় তার স্বামীও একসময় ভালো মানুষ হয়ে গেলেন। তাদের সংসারে আর কোনো অশান্তি রইল না।
মায়ের চমৎকার উপস্থাপনা, হাদিসের সুন্দর ব্যাখ্যা শুনে মুগ্ধ হয়েছিল মেহের। উপলব্ধি করেছিল বিয়ের কঠিন গুরুত্ব, সম্মানের মূল্য। সম্মান প্রত্যেকের কাছেই মহামূল্যবান। নারী পুরুষে তার কোনো ভেদাভেদ হয় না। যেখানে সম্মান নেই সেখানে ভালোবাসার প্রত্যাশা করা বোকামি। আবার একবার দাগ কেটে যাওয়া সম্মানে দ্বিতীয়বার দাগ লাগানোর সুযোগ করে দেওয়াও বুদ্ধিমানের কাজ নয়। যা হওয়ার হয়েছে, সংসারের সুখ মেহেরের কপালে সইবে না বলেই সে ধরে নিয়েছে। আরুষ ভালো হলেও তার কাছে থাকতে চায় না। মৃত্যু ঘটেছে মনে, যা পড়ে আছে তা কেবল কাঠপুতুলের মতো একখানা অনুভূতি শূন্য শরীর। তাই যদি না হবে, তবে মাংস পিণ্ডগুলো ফিষ্ট হওয়ার সময় শরীরের যন্ত্রণা কেন বোধ হয় না? মেহেরের ভালো মন্দ কোনো অনুভূতির স্বাদ সে পায় না। কেবল মৃত মদ বিষাদে চেয়ে যায়। স্বামী নামক মানুষটার প্রতি জমা অনেক ঘৃণা, ক্ষোভ রয়েছে। সে জায়গা থেকে বেরিয়ে জোর করে হলেও আরুষকে ক্ষমা সে করতে পারে না। আবার মায়েও সঞ্চার হয় হঠাৎ হঠাৎ। মাহীনা সন্তান আরুষ। মা ছাড়া যে কারোর দুনিয়া অন্ধকার। সৎ মায়ের থেকে মানসিক আঘাত পেয়ে পেয়ে বিদঘুটো অভিজ্ঞতায় ফিষ্ট ছেলেটা শুধু আরুষের এই কষ্টের উচিলায় যেটুকু মায়া আসে মাত্র। মেহের একাধারে ফাঁকি জোড়াকে দেখে যায় বুক ভর্তি বিষণ্ণতা নিয়ে। এমন সময় ডাক পড়ে আরুষের। নিচে থেকে ওর নাম করে চেঁচাচ্ছে, মনে হচ্ছে জরুরি তলব। মেহের না দাঁড়িয়ে ছুটল নিচে। গিয়ে দেখলো মেহেরের মুঠোফোন হাত দিয়ে সোফায় বোকা ব্যাক্সের সামনে বসে আছে আরুষ। মেহের বনিতা না করে জিজ্ঞেস করলো, ডাকছিলেন কেন? রোমান্স করবা তাই? নাটক কম করে দরকারি কথা বলুন। আপনার অযাচিত নাটক আমার অসহ্য ঠেকে। তোমার প্রেমিক ফোন করেছিল, বেজে বেজে কেটে গেল। ধরো কথা বলো। আমি তোমার মতো ওভার পসেসিভ না। সুজির সাথে কথা না বললে ঘুম হতো না। তুমি সিম কার্ড খুলে নিলে, কন্ট্যাক্ট রাখতে চাইলাম কোনোভাবে দিলে না। আমি তোমার মতো টক্সিক না। মানুষের প্রেমিক থাকতেই পারে। বিয়েটা তো আর আমাদের স্বাভাবিক বিয়ে না, তাই আমি মাইন্ড করছি না। কিন্তু আমার প্রশ্ন একটা আছে, এর জন্যেই কি তুমি বারবার চলে যেতে তাড়া দাও আমায়? বিয়ে করবে আবার, কিন্তু সে কি তোমায় বিয়ে করবে মেহেরজান? আসলে পুরুষ মানুষ না কারোর ইউজড জিনিস ঘরে তুলতে পছন্দ করে না। দে অলওয়েজ ওয়ান্ট এ ফ্রেশ ওয়ান। আমি কি তোমাকে বুঝাতে পারলাম? প্রত্যেকটা কথার মাঝে স্পষ্ট কটাক্ষের ইঙ্গিত। শরীরে জ্বলে উঠল মেহেরের। লোকটার কথার জবাব মোটেও দিতে ইচ্ছে করলো না, কিন্তু প্রশ্ন যখন তার চরিত্রের উপর, তখন চুপ করেও যে থাকা যায় না। ও আমার কাজিন, আমার বেস্ট ফ্রেন্ডও, প্রেমিক নয়। তাই আপনাকে মানুষ করে আমি কাকে বিয়ে করব বা আদৌ করবো কি না তা আমার উপরেই ছেড়ে দিন। পার্সোনাল লাইফ ইন্টারফেয়ার করবেন না। আহা, তুমি ছুটছো কেন মেহেরজান? আমি তোমার খারাপ চাইছি না, তোমার ভালোই চাই। আর যাই হোক, তুমি মেয়েটা ভদ্র, পিওর ভার্জিন পেয়েছি। তোমায় আমি ভুল করেও ক্যারেক্টারের দোষ দিতে পারবো না। দোষ আমার। একজন পুরুষ তার জাতের পুরুষ সম্পর্কে রিলেট করতে পারে। তোমার বয়ফ্রেন্ড না, বেস্ট ফ্রেন্ড। যা হোক, সে কিন্তু সত্যি সত্যি তোমাকে বিয়ে করবে না। বিয়ের স্বপ্ন দেখিয়ে তোমায় আদায় করবে মাত্র। সির্ফ একবার কি দুবার। খিদে মিটে যাবে মেহেরজান। এই যুগে ভালোবাসাবাসি একবারের রুম ডেটে শেষ হয়। রিলেশন দেওয়া নেওয়ার উপর চলে। সে তোমায় যতটা দেবে তার ঋণ শোধ করতে তোমাকেও কিছু না কিছু তাকে দিতে হবে। আর পুরুষের কাছে নারীর নেশার চেয়ে বড় নেশা হতে পারে না। সবাই আপনার মতো যৌন পিপাসা উন্মাদ নয় মিস্টার অমানুষ। নিজেকে বাকিদের সাথে গুলিয়ে ফেলবেন না। আর খবরদার, ভাইয়াকে নিয়ে একটা বাজে কথা বলছেন তো আপনি তার নখের যোগ্য না। আবার ছুটে যায়। বাস্তব তেতো যান। তুমি মানো আর না মানো, পুরুষ মানেই যৌন পিপাসু। কারোটা প্রকাশ পায় পতিতালয়ে, কারো হোটেলের আধারে। সব সময় চোখে যা দেখা যায় তা সত্যি হয় না। হি ওয়ান্টস টু ইউজ ইউ মাইন্ডেড। এ ম্যান ক্যান বি জেন্টলম্যান ইনসাইড। হি হ্যাজ এ ডার্মি মাইন্ডেড সোল। এই পৃথিবীতে আপনার মতো ডার্টি মাইন্ডের কেউ থাকতে পারে তা আমি বিশ্বাস করি না। আর বললেন না রিলেশনটিকে দেওয়া নেওয়ার, আমাদের বিয়েও দেওয়া নেওয়ার চলছে। আমি পালন করি স্ত্রীর দায়িত্ব, আর আপনি আদায় করেন স্বামিত্ব হিসাব বরাবর। অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে সে হাসি দেখলো আরুষ। মনে মনে ভাবলো, কথাটা মেয়ে মিথ্যে বলেনি। সত্যি তো, স্বামিত্ব ফলাতে কসুর করেনি কখনো। প্রথমবার রাগের দম্বে পিষ্ট করেছিল, আর দ্বিতীয়বার সদয় হয়নি সেবারেও। মানুষ হিসেবে কারো যন্ত্রণা সদয়বার হওয়া উচিত, কিন্তু স্বামী হিসেবে ভাসানের পরিচয় দিয়েছে। বারবার শারীরিক আঘাতে জর্জরিত করেছে মেয়েটাকে।
যে নির্যাতনের চিহ্ন শরীরে এখনো বয়ে বেড়াচ্ছে মেহের। প্রথমবার প্রাণপণে চটপট করলো, দ্বিতীয়বার থেকে আজ অব্দি চিৎকার করেনি, চোখে জলের দ্বারা দেখেনি, যন্ত্রণায় কাবু হতে দেখেনি। দেখেছে রোবটের মতো অনুভূতি শূন্য। মেয়েটা বড্ড শক্ত, সহজে ভাঙতে জানে না, ইচ্ছাস্বরূপ ভাঙতে গিয়েও ভাঙতে পারে না। বারবার আরুষকে হেরে যেতে হয় মেহেরের ধৈর্যের কাছে। মেয়েটা বাইরে বাইরে শান্ত হয়েও ভেতরে ভয়ঙ্কর দস্যি। পৃথিবীর কাউকে ভয় পায় না আরুষ। কেউ তাকে চোখ রাঙানোর সাহস দেখায় না। 5 ফুটের মেয়েটা যা করে ভয় করে আরুষের ভীষণ ভয়। মেহেরের মুহূর্তে অভ্যস্ত হয়ে উঠলে ধ্বংস নিশ্চিত। এক নারী তার জীবন অভিশপ্ত করে রেখে গেছে, আরেক নারী পুরোটাই ধ্বংস করে দিয়ে যাবে। নারী ছলনাতে সহ্য হয় না আরুষের, আবার নারী ছাড়া চলেও না। হিংস্র মনের বিষ নারী ব্যতীত কারো উপর ঢালার উপায় নেই। যে মেয়েগুলো তরকারির ন্যায় বাজারে সহজলভ্য, তাদের পিষ্ট করলে কি আসে যায়? মনের জ্বালা মিটলেই হলো, তাদের অভাব বুঝবে। সঙ্গে আরও সেরে এই যে কিছু আসে যায় না বলে নষ্টগুলির পথ ছিনল সে। তাই হলো জীবনের কাল। নোংরা নেশা পরিণত করলো পশুতে। সেই পশু নেই, একেবারে শরীর খুবলে ধরা নরপশু। দয়া মায়াহীন জল্লাদ হয়ে উঠল আরুষের মন। বিষহীনতা আর কখনো ভালো হতে দেয়নি। তাই তো পৃথিবীতে চোখের সবচেয়ে খারাপ ছেলেটা আরুষ। রিংটনের শব্দে ঘোর ভাঙল। মেহেরের ফোন বাজছে। পাশের সোফাতে বসে আরুষ, ফোন স্ক্রিন স্পষ্ট দেখা যাচ্ছে, তাতে জল জল করছে আবির ভাইয়ার নামটি। কেন যেন আরুষ কৌতূহল হয়ে উঠেছে আবিরের প্রতি। ছেলেটা কি বলতে ফোন করেছে শোনা প্রয়োজন। কিন্তু মেহের যদি সাইডে গিয়ে কথা বলে, তখন সে জানা হবে না ওদের কি কথা হলে। নিজের কার্যসিদ্ধি করতে আরুষ শয়তানি ট্রিক্স খাটালো। ঠেস দিয়ে বলল, যাও তোমার ব্যক্তিগত পুরুষ পার্সোনাল আলাপ করতে কল করেছে। আমার সামনে কথা বললে তোমার প্রেম ধরা পড়বে, দূরে গিয়ে কথা বলো। আরুষ জানে এটুকু বাক্য মেহের তেতেও হবে যাবে। ধারণা সঠিক। মেহের চটলও তাই। চোখ ফাঁকি এক পলে হিংস্র চাউনি ফেলে ফোন রিসিভ করলো। ক্ষীণস্বরে নম্রভাবে সালাম দিল। এতদিন বাদে ফ্রেশের কণ্ঠ শুনে ধরে ফান ফিরল আবিরের। আবেগে আপ্লুত হয়ে ছলছল করে উঠল চোখ দুটি, কান্নাও পেয়ে গেল। কয়েক সেকেন্ড ঠোঁট চেপে ধরে নিজেকে সামলাই আবির। সালামের জবাব দিয়ে প্রশ্ন করে, কেমন আছিস মেহু? আলহামদুলিল্লাহ ভাইয়া, তুমি কেমন আছো? আছি। তুই বাড়ি আসবি কবে? খালামণিকে আর কতদিন মিথ্যে বলে সামলাবো? একবার এসে দেখে যা, তুই ছাড়া ওরা ভালো নেই। আমি গেলে যা আর ফিরতে ইচ্ছে করবে না ভাইয়া। ফিরা কি খুব জরুরি মেহু? মেহের জবাবে দীর্ঘশ্বাস ফেলল। আরুষ মনোযোগ দিয়ে কথা শুনছে, মেহেরকে দেখছে। মেহেরের জবাব না পেয়ে আবির নতুন প্রশ্নের উদ্যাপন করলো। খুব মন দিয়ে সংসার করছিস পাখি? বাড়ি ফিরলে মনোযোগে ভাটা পড়বে? তোর স্বামী রাগ করবে? তুমি কি জানো না আমি সংসার নই, রণক্ষেত্রে যুদ্ধ করছি। যুদ্ধ নিজের সাথে নাকি সংসারের সঙ্গে বুঝতেই পারি না। ছেলেটাকে বদলেছে? তোর নূরের আলো কি অন্ধকার কাটাতে পেরেছে? নূর থাকলে না অন্ধকার কাটবে কি করে? ভালো হতো সামান্য নূরের ঝলক যদি আমার চেহারায় থাকতো। একটা প্রশ্ন করবে মুহু, রাগ করবি না তো? ফিরে আসতে বলো না, তাহলেই করবো না। ও কি তোকে স্পর্শ করে মেহু? অত্যাচার করে? কষ্ট দেয়? মেহের থমকে গেল তক্ষুনি, কথা হারিয়ে ফেলল। জীবনে আবির কখনো তাকে ব্যক্তিগত প্রশ্নের সম্মুখীন করে বিব্রত করেনি। এমন ছেলে সে নয়। আজ এত বড় ব্যক্তিগত প্রশ্ন করে বসলো, বাধ্য হয়েই বোধ হয়। তাকে নিয়ে আবিরের কতই না চিন্তা, কত না আতঙ্ক। মেহেরের কান্না পেল। আবিরের স্নেহের কাছে কঠিন থাকতে পারে না মেয়েটা। কাদামাটির মতো গলে ভেঙে যায়। এমনি তো আর বাড়িতে যেতে চায় না। একবার সেখানে গেলে আসলে প্রিয় মানুষদের সে শক্ত টান পড়বে, তা ছেড়ে ফিরে আসা সম্ভব নয়। তোর নীরবতাকে কি আমি হাঁ বলে ধরে নেব? প্রত্যুত্তর না করে কোল কেটে দেয় মেহের। আবির স্ক্রিনে বিষণ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে, নিঃশ্বাস আটকে। প্রেয়সী আর তার নেই। প্রেয়সীর শরীরে এখন তার স্বামীর গন্ধ, স্পর্শ। ইস, জ্বলা যাচ্ছে বুকের ভেতর, ধাউ ধাউ করে আগুন জ্বলছে। আবির বুকে হাত দিয়ে কাতরাতে থাকে। আর্তনাদ করতে করতে বলতে লাগে, ভালোবাসায় এত কষ্ট কেন আল্লাহ? আবিরের ফোন কেটে মেহের গেস্ট রুমে চলে গেল সঙ্গে সঙ্গে। আরুষ ফেল করে দেখলো মেহেরের চলে যাওয়া। মনে মনে সন্দেহ দৃঢ় হয়েছে, প্রণয়ের সম্পর্ক আছে তাদের। শুধু জানতে হবে প্রণয় মেহেরের দিক থেকে আছে কিনা। সে কি আবিরকে ভালোবাসে, আবির যেমন মেহেরকে বাসে?
আবির যে মেহেরকে ভালোবাসে তা প্রথম দিন হাসপাতালে আন্দাজ করেছিল। ভালো না বাসলে কাজিনের জন্য কেউ কাতরায় না, আতঙ্কে চোখ মুখ শুকিয়ে যায় না। আবিরের চোখ বলে দিচ্ছিল কতটা আতঙ্কে পড়েছিল ছেলেটা। আর মেহেরকে দেখে যেভাবে হো হো করে করে কাঁদলো। আরুষ তো কারোর জন্য এমন করে কাঁদেনি কখনো, কেননা আরুষের একান্ত ব্যক্তিগত প্রেয়সী নেই, কোনো নারীর প্রতি মায়া মহব্বত নেই। আবিরের আছে, তার বউয়ের প্রতি গভীর মায়া মহব্বত আছে। এই জন্যই আরুষকে দেখলে আবির খেপে খেপে ওঠে, হিংস্রতা ভর করে ওর শরীরে। ভালোবাসার মানুষ কেড়েছে, রাগ হওয়া কি স্বাভাবিক নয়? এজন্য মানুষ কতগুলি জীবন নষ্ট করার ক্ষমতা রাখে। কত ক্ষমতা আরুষের, ভাবা যায়? ভাবতে ভাবতে আরুষ ক্ষীণ হাসে। মোবাইল স্ক্রিনে চোখ পড়ে, ওয়ালপেপারে আরুষের ছবি লাগানো, ছবিতে দাঁত বের করা বক্র হাসি। আর শুভ যেভাবে হেসে ফেললো, সেই হাসি কিন্তু মোটেও সুখের হাসি নয়, নিজের প্রতি বিতৃষ্ণার হাসি। মেহের ভুল বলেনি আরুষ শেখ, সত্যি পৃথিবীতে তোমার মতো জঘন্য মানুষ দুটো হয় না, হতেই পারে না। আরুষ সশব্দে হেসে হলঘর কাঁপালো। কি আশ্চর্য, কেউ কি নিজের প্রতি বিতৃষ্ণ হয়ে হাসে? হাসতে পারে? কি আশ্চর্য। সাউন্ড বক্সে ফুল ভলিউমে গান চলছে। বিছানায় শুয়ে বিটের তালে তালে ফা নাচাচ্ছে আরুষ। মুড সুইং হওয়ার আগে রিফ্রেশমেন্টের উড়াদুরা ব্যবস্থা। ক্লাবে যেতে পারলে বেস্ট হতো। শালার বউ নামক আপদ কি আর শান্তি হালে যেতে দিবে? না, বউয়ের কথা মনে করে মুডের 12টা বাজালে চলবে না। কজ আরুষ ইজ এ সিঙ্গেল বয়। মুড নিয়ে কুটিল হেসে আয়নায় দাঁড়ালো আরুষ। কোকড়া চুলগুলো বাজে হাত ডুবিয়ে চুল ঠিক করে নিল। গা লিফিটুফিট ঘুরিয়ে ঘুরিয়ে থোবড়া দেখলো সুন্দরভাবে। গর্বের কথা নয়, গায়ের রং শ্যামলা কালো হলেও পুরুষ হিসেবে দারুণ সুদর্শন যুবক আরুষ। অপছন্দ হওয়ার কারণে এই যে মাথা ভর্তি পাখির বাসার মতন জাকরা কুকড়ো চুল, এমনি চুলের আরুষকে মানায় ভালো, সৌন্দর্য ফুটিয়ে তোলে। কেবল দোষ আরুষের কুচকুচে কালো পোড়া ঠোঁটে। কথিত আছে সোনার আংটি বাঁকা হলেও মূল্য এক। যেমন পুরুষ মানুষ দলা হোক বা কালো, পুরুষ মানুষের রূপ বিচার করা হয় না। বালেয়ায় রোজগারে বাপের অডেল সম্পদ থাকলেই পুরুষ মানুষ হিরের সমান দামি। সুতরাং পুরুষের ঠোঁটে কালো নাকি গোলাপি তা দেখে পায়দা নেই। আর সেদিকে ভ্রুক্ষেপ করে না। কিন্তু তার এই ফোড়া কালো ঠোঁট দুটো যে মেহের ঘৃণা করে তা জানার পরেও কি আরুষ ভ্রুক্ষেপহীন হয়ে থাকতো? আত্মসম্মানের লাগায় প্রতিবাদ করতো নাকি ঠোঁট গোলাপি করার চেষ্টায় মেহনত করে? আরুষের রিয়াকশন জানার জন্য হলে একটাবার বলে দেখা উচিত বই কি। তবে মেয়েটার ওসবে আগ্রহ নেই। গোটা আরুষে তার অরুচি, অ্যালার্জি। কেবল গান বাজালেই বারের ফিলিংস আসে না। বারে লোকে যায় মদ খেতে, এই মুহূর্তে কড়া ড্রিঙ্কস প্রয়োজন ঘরের বাড়ির ফিলিংস আনতে। সাউন্ড বক্সের ভলিউম জিরো করে আরুষ স্টোর রুমের দিকে আগালো। বাড়ির পর্যাপ্ত পরিমাণ মদ রাখা আছে, রুহুল শেখ জানেন না। শুধু তিনি কেন, শিউলি আন্টিও নন। সে ঘরে তালা দেওয়া থাকে, একদম কেউ জানে না তা নয়। জানেন শুধু মঞ্জুর আঙ্কেল। আরুষ তার বস হয়, সুতরাং বসের সিক্রেট সে কাউকে বলে না। বলেও কত লাভ হতো, বাপের কথাই কানে নেয় না, বাকিরা তো দুধ ভাত। স্টোর রুমে ঢুকে ফ্রিজ খুলে আরুষের মাথায় হাত দেখলো গোটা ফ্রিজ ফাঁকা, বোতলের একখানা চিপিও পড়ে নেই। কয়েকদিন আগে ফ্রিজ ভর্তি ড্রিঙ্ক ছিল, কোথায় গেল? সারা বাড়ির সম্ভাব্য জায়গাগুলিতে তন্ন তন্ন করে খুঁজলো আরুষ। বাড়তি কাজের লোকদেরও এ দায়িত্ব অর্পণ করলো। কেউ দায়িত্ব পালনে অবহেলা না করে খুঁজছে, কিন্তু পায়নি একজনও। আরুষ এবার বুঝতে পারলো মেহের ছাড়া এই কাজ কেউ করতে পারে না। সে মেহেরকে ডাকতে ডাকতে খুঁজে পেল আরেক ঘরে, টান টান হয়ে বিছানায় শুয়ে ঘুমোচ্ছে। ক্লান্ত দেখাচ্ছে ওকে। মাগরিবের আজান হবে এক্ষুনি। এ সময় মেহের সাধারণত শোয় না। সত্যি বোধহয় খুব ক্লান্ত মেয়েটা। আরুষ বুঝলো না মেহেরের ক্লান্ত, বরং ঘুমোট রেগে গিয়ে জোরে জোরে ধাক্কা দিয়ে ঘুম থেকে টেনে তুললো। হঠাৎ ঘুম থেকে উঠায় মেহের বুঝতে পারলো না হয়েছে কি। প্রশ্নবিদ্ধ ছাউনিতে তাকিয়ে রইল শুধু। তুমি আমার পার্সোনাল স্টোর রুমে কেন গিয়েছিলে? চাবি কোথায় ফেলে? ওয়ারড্রপের ডয়ারে। বোতলগুলো কই? বের করে দিবে এক্ষুনি মানে এক্ষুনি। চারিদিকে আজান পড়ল। আরুষদের বাড়ি থেকে মসজিদ কাছে। মুয়াজ্জিমের কণ্ঠের সুমধুর আজান দারুণ মোহনীয়। মেয়ের সম্পূর্ণ মনোযোগ ঢেলে দিল আজানে। পৃথিবী বাকি কাজ এখন 4 সাবজেক্ট। আমি তোমায় কিছু জিজ্ঞেস করেছি, জবাব দাও, খ্যাপা স্বরে বলে আরুষ। মেয়ের জবাব দেবে বই, কনিষ্ঠা আঙ্গুল দিয়ে ঠোঁট ছুঁয়ে ইশারায় চুপ করতে বলল।
মেজাজ কার খারাপ হবে না? ভারী বদমাইশ মেয়ে, ইচ্ছে করে ফুটে ফেলতে, বাপের জন্য পারে না করতে। এতদিন পাহারা দিয়েছে মঞ্জুর আঙ্কেল, এখন যোগ হয়েছে মেহুল। মেহুল নামে জিনিসটাও ওকে দেখলে আরুষের অস্বাভাবিক লাগে। মেয়ে দেখেছে, ছেলে দেখেছে, ছেলে মেয়ে একসাথে কাছ থেকে দেখেনি। জিনিসটার বস্ত্রহরণ করলে ভিতরে কোন আশ্চর্য বেরোবে খোদা জানেন। তবা তবা, প্রয়োজন নেই অত রহস্য ভেদ করার, সব রহস্য জানতে নেই। দেখা গেল রহস্যের পর্দা ওঠার সঙ্গে সঙ্গে আরুষও অতি আশ্চর্যের দুনিয়া থেকে উঠে গেল। অসম্ভব কিছু নেই। আজান শেষ হয়েছে। মনোযোগ সরিয়ে আরুষের দিকে নজর দিল মেহের। আরুষ পুনরায় প্রশ্ন করতে যাবে, অমনি উত্তর করলো, বোতল রাখা আছে সযত্নে। আপনি একা কেন খাবেন? আমিও খাবো, চলুন আগে নামাজ পড়ে ফেলি। ড্রিঙ্ক করলে মুখ থেকে গন্ধ বেরোবে। নামাজ পড়ে সময় নিয়ে ড্রিঙ্কস করা যাবে। চলুন চলুন, জলদি কাজ সেরে ফেলি। আরুষ 330 ভোল্টের শক খেয়ে অতিশয় আশ্চর্যে বিস্মিত, শিহরিত, আতঙ্কিতও বটে। সব বড় বড় করে আরুষ প্রশ্ন করলো, তুমি ড্রিঙ্ক করো মেহের? হ্যাঁ করি তো। বিশ্বাস না হলে আজ দেখে নিন। আরুষ এর পরও বিশ্বাস করতে পারল না। মেহেরের পিছু পিছু অজু সেরে নামাজ আদায় করলো, যদিও মনোযোগ তেমন ছিল না। সব মনোযোগ মেহেরের অদ্ভুত আচরণ টেনে ধরেছে। নামাজ আদায় করা হয়ে গেলে মেহের শান্ত স্বরে বলল তাকে, চলুন বাইরে কোথাও গিয়ে বসি, ঘরে বসে ড্রিঙ্ক করে মজা নেই। তুমি খাও, মজা করছো কি? মুচকি এসে মেহের জবাব দেয়, নো, আই এম সিরিয়াস। মাঝে মধ্যে করি, রিফ্রেশমেন্টের প্রয়োজন সবার আছে। আপনি একাই শুধু চিল করতে পারেন না মিস্টার শেখ। তোমারটা তো সতী ভাবতাম, তুমি তত সতী নও। মেয়েদের মুখ দেখে তার স্বরূপ চেনা মুশকিল। আবারও একটা ভুল করে বসলাম তোমায় চিনতে। আমায় চিনিয়ে বা কী হবে? মেয়াদ ফুরলে আমি চলে যাব। অযথা আপনি আমায় বিষয়ে মাথা ঘামাবেন না। হ্যাঁ তাই তো, তোমার জন্য মাথা ঘামানোর মানুষ আছে। ফাউ ফাউ আমি কাদা গায়ে মাখবো কেন? নো নিড। মেহের মুচকি হাসির পুনরাবৃত্তি করে রান্নাঘর থেকে প্লাস্টিকের হ্যান্ড ব্যাস্কেট নিয়ে রওনা হলো নিজের ঘরের উদ্দেশ্যে। সময় বেশি নিল না, 2 মিনিট অন্তত 10-12টা বোতল নিয়ে বেরিয়ে এলো। কালো রঙের ঢিলে ডালা কুর্তি পরে মাথায় ঘোমটা টানলো লম্বা করে। স্বাভাবিক চেয়ে একটু বেশি নিজেকে প্যাকেট করে প্রস্তুত হলো। মেহেরকে দেখে উচিত ছিল আরও সে চক্ষু শীতল করা। মেয়েটা যেমন নিষ্পাপ তেমন সুন্দরী। বলতে গেলে মেহেরের শালীনতায় তার সৌন্দর্যকে ফুটিয়ে তোলে। কোনরূপ সাজসজ্জাবিহীন নয়, একেবারে প্রতিমার মতো দেখতে লাগে তাকে। অথচ ছেলেটা মেহেরকে দেখলো কই? একবারের জন্য মনোযোগ দিয়ে দেখল না সে মেহেরকে, বরং মদ্যপানের আশায় চক্ষু জোড়া শীতল হলো তার। মনে মনে খুশি হলো। গোটা 2 দিন ড্রিঙ্কস করেনি। মনের নেশা ছড়াও হলে মানুষের নাকি শরীর বিড়বিড় করে, মেজাজ খিটখিট করে। নেশা জিনিসটা বর্জন করা বরাবর অসম্ভব প্রায়। পৃথিবীতে যে কোনো নেশায় ভয়ঙ্কর ফলপ্রসূ। নেশার অপর নাম যে অসুখ, মানসিক অসুখ। কাঙ্ক্ষিত জিনিস ছাড়া আমি বাঁচব না, আমার চলছে না, এই ধারণা পোষণ করাই মানসিক রোগ সৃষ্টি করার উপযুক্ত কারণ বই কি। প্রয়োজন মেটাতে আমরা যে কোনো জিনিসের সদ্ব্যবহার করতে পারি, কিন্তু যখন তা প্রয়োজনের উপরে চলে যায়, ব্যক্তিগত আকর্ষণ টেনে ধরে রাখে যাবতীয় মনোযোগ, তখনই হয় সর্বনাশ। তাই প্রয়োজনের আধিক্য কোনো কিছুই ভালো নয়, কখনোই নয়। চলুন যাওয়া যাক। বাগানে? বাগানে বসে ছাদ দেখা যাবে না, বাইরে যাই চলুন। ঠান্ডা ঠান্ডা হাওয়া, সাথে ঠান্ডা ড্রিঙ্কস জমবে। তোমার বডিগার্ডকে সাথে নিবে না? আমার সাথে বাইরে যাচ্ছ, মেরে গুম করে দিই যদি। আমি ওকে বারণ করেছি। আসলে কি বলুন তো, আমি বিতুর ডিম নই। গুম করে আপনি নিজেও রেয়াত পাবেন না, সব ভয়ের কারণই নেই। সময়টা আমার একান্ত ব্যক্তিগত, বাড়তি কাউকে সেখানে অপ্রয়োজনীয়। তো আমায় অগত্যা ডাকছো কেন? একান্ত সময় একা যাও। কথিত আছে সঙ্গদোষ লোহাবাসে। আমার সাথে মিলিয়ে মিশিয়ে আপনাকে আমার মতো গড়ার চেষ্টা করছি। সন্ধ্যার স্বপ্ন সত্যি হয় না, পরিশ্রমের ফল কখনোই বৃথা যায় না। আরুষার কোনো প্রত্যুত্তর না করে মেহেরের সাথে বেরোল। তাদের বাড়ি ছেড়ে পূর্ব দিকে মিনিট 5 হাঁটলে এলাকার রমরমা মোড় পড়ে। ছোট বড় সব রকমের দোকানই রয়েছে। চলার পথে মেহের আরুষকে জিজ্ঞেস করলো, সামনে অনেকগুলো আলো জ্বলছে, ওটা কি বাজার?
বিয়ারের দোকান আছে ওখানে? বিয়ারের দোকান দিয়ে তোমার কি কাজ? মুখে মুখে প্রশ্ন না করে উত্তর দিন। আছে, লোকাল অ্যালকোহল পাওয়া যাবে, বিয়ার না। চলবে। মেহেরের হাসি মাখা বড্ড অদ্ভুত ঠেকলো আরুষের। মনে মনে মেয়েটার বড় কোনো খুন দিয়েছে, কি জানি মাথায় কোন জিলাপির প্যাঁচ কষেছে। মোড়ের বাজারে প্রবেশ করে নিজের মুখ ভালো করে ডেকে নিয়ে মেহের হ্যান্ড বাস্কেট সমেত ঢুকে গেল জুফরি দোকানে। সিক্স সেন্স বলছে যা খুঁজছে এখানে পাওয়া যাবে। আরুষ বিরক্তির চাহনিতে সবটা দেখে যাচ্ছে। লোক ভর্তির দোকানে মেহেরের প্রবেশ ঘটা প্রত্যেক জোড়া চোখ কেবল ওকেই দেখছে। সরু ফুরুষ চেনে। লোকে ছাউনি দেখলেই আরুষ চিনে ফেলে কাজ ছাউনি তো কত পৈশাচিকতা মেশানো। হয়তো সেজন্য সে বিরক্ত হচ্ছে। শুনেছে মেয়েরা পুরুষের মন্দ ছাউনি অনুভব করতে পারে দূর থেকে, সেখানে একদল পরপুরুষের মধ্যে চলে যেতে হবে। মেয়েটা আসলেই অত ভালো না, হলে এই কাজটা করতে পারতো না। কিছু প্রয়োজন হলে আরুষকে বলতো, নিজে নিজে মাতব্বরি করার দরকার ছিল বেয়াদব মেয়ে। প্রায় 10 মিনিট পর মেহের খালি হ্যান্ড বাস্কেট নিয়ে বেরিয়ে এলো। আরুষ লক্ষ্য করলো মেহের কেমন মিটমিট করে যেন হাসছে। কি জন্য হাসছে, কি আশ্চর্য ঘটলো যে এভাবে দাঁত গেলাতে গেলাতে বের হচ্ছে। এতটুকু অস্বস্তির চাপ নেই চোখে মুখে। চলুন। তুমি ভিতরে গেলে কেন আমাকে না বলে? আপনি আমার পিছে নিলেন না কেন? গেলেই দেখতে পেতেন। যেখানে সেখানে দোকানে আমি যাই না, আমার একটা ক্লাস আসে। যেহেতু আপনি হাইফাই ক্লাসের লোক, অতএব আপনার সেসব না জানলেও চলবে। নিজের চরকায় তেল দিন, একদম মুখে মুখে কথা বলবে না বেয়াদব। তুমি নাকি এত সতী সাবিত্রী, এতগুলো ছেলে মানুষকে টপকি ভিতরে গেলে? ভিতরেও ছিল শিওর। ভালো মেয়েরা এগুলো করে না মেহের। আমি ভালো হতে চাইও না, বেশি ভালো নয়। যাক, চলুন ওই দোকানে যাই, কিছু সফট ড্রিঙ্কস কিনব। সফট ড্রিঙ্কস কি করবে? এই 1 মিনিট। বাস্কেট খালি কেন? বোতলগুলো কই? প্রশ্নবোধ চাহনিতে তাকিয়ে আরুষ বলল, বেছে দিয়েছি। কথিত উত্তর শুনে আরুষ বেবাচাকা খেয়ে ফেলল। এত স্ট্রং ছেলেকে অথবা অবাক করে দেওয়া কি মুখের কথা? যদিও মুখের কথা মেহের বানিয়ে ফেলেছে। এত দামি দামি মদ মেহের ফুটপাতের সস্তা দোকানে বেছে দিয়েছে। কি দুঃসাহস! সফট ড্রিঙ্কস কি করবে? বাস্কেট খালি কেন? বোতলগুলো কই? বেছে দিয়েছি। কথিত উত্তর শুনে আরুষ বেবাচাকা খেয়ে ফেলল। এত স্ট্রং ছেলেকে অবাক করে দেওয়া কি মুখের কথা? যদিও মুখের কথা মেহের বানিয়ে ফেলেছে। এত দামি দামি মদ মেহের ফুটপাতের দোকানে বেছে দিল। কি দুঃসাহস, কি সাংঘাতিক! তুমি আমার ব্র্যান্ডের বেয়ার বেছে দিয়েছ মানে কি? এই মেয়ে, তুমি কি আবাল নাকি? দাম কত জানো? আপনি সরছেন কেন মিস্টার শেখ? আরে আমি ফ্রিতে দিয়ে আসিনি, পাক্কা 2000 টাকায় 8টা বোতল বিক্রি করেছি। দোকানদার খুশি আর আমিও। দোকানদার খুশি হবে না? এক একটা 4 থেকে 5,000 টাকায় কেন? বোতল 2000-এ বিলি করে এসেছো, খুশি হবে না? তুমি কাজটা করেছো কি মেয়ে? মাথায় গরুর গোবর আছে? মেয়ের জবাব না দিয়ে হাসতে হাসতে খাবার দোকানে গিয়ে 2000 টাকায় মিল করে অনেক সফট ড্রিঙ্ক, চিপস ও কয়েকটা চকলেট কিনে ফিরে এলো। আরুষ তখন রাগে তেলে সমাধি হয়ে ফোঁস করছে। আমার এতগুলো বিয়ার বিক্রি করে বাকি নিয়ে আনছো, ভালতি নিয়ে আনছো? তোমায় ফুতে ফেলতে ইচ্ছে করছে আমার। আমি আপনার ইচ্ছেকে সহজ করে দিচ্ছি। থামুন। আশেপাশে পার্ক কিংবা মাঠ আছে? ক্রিকেট মাঠ হলেও চলবে। কি দরকার মাঠে গিয়ে হাডুডু খেলবে? অসহ্য মেয়ে। না, বাবা খেলবো। পূর্ণিমার চাঁদ, খোলা মাঠ, ফিরে বাতাস, হাতে চিপস আর কোকা কোলা, ও পাশে মেয়ে। উফ, জাস্ট ইমেজিং। আমি আপনাকে কোম্পানি দিচ্ছি মিস্টার শেখ। আপনি খুশি হবেন না তো? বিরক্ত হচ্ছেন কেন? কারণ তুই আমার মগজ খুলে খেতে বসেছিস। আর 5 মিনিট থাকলে আমি পাগল হয়ে যাব। আম গন্না সাইকো, লিভ মি। এমা কেন আমরা ড্রিঙ্ক করব না?
ফাক ইউ ড্রিঙ্ক, লিসেন, তুমি যাও, মাঠে যাও, মঙ্গলে যাও, জাহান্নামে যাও, শুধু আমার পিছনে যেও না, রিকোয়েস্ট করছি। আমাকে রাগিও না, কেটে কুকুরকে খাইয়ে দেব। কুকুরদের বাবুর্চি আপনি, তা আমার মাংসে কিমা হবে না রোস্ট। আপনি চাইলে গোটা রসুন দিয়ে বুনা করিয়ে খেতে পারেন, খেতে বেশ হবে মিস্টার শেখ। আরিশ বিব্রতি বোধ করছে। মেহের তো এমন করে না, ওর হলো কি তবে? ফাউ ফাউ বাজে কথা বলছে কেন? আরিশ মেহেরের বাহু ধরে হাত দিয়ে কয়েকবার জোরে জোরে জাঁকি দিল। উদ্ভ্রান্তের মতো জিজ্ঞেস করলো, আর ইউ সিক? হোয়াট হ্যাপেন্ড? ইউ ফিল সিক রাইট? লেটস গো, কাম কাম, ইউ হ্যাভ টু গেট ব্যাক হোম রাইট নাও। আপনি মোটামুটি ভালো ইংরেজি বলতে পারেন, কিন্তু পড়াশোনা করেন না। আপনার ফাইনাল ইয়ারের ফাইনাল পরীক্ষা আছে না? পড়াশোনা করবেন কাল থেকে। যত চেয়ার আপ আজকে শেষ। ভালোই চেয়ার আপ, চোখের সামনে থেকে শর্ট তুই। আর 1 সেকেন্ড তো সহ্য করতে পারছি না। রাস্তায় আসি বলে ফার পেয়ে যাবি, ভাববি না আমি পারিনি এমন কোনো কাজ নেই। ও তাই? তাহলে চলুন দেখি কি কি করতে পারেন। আমাকে খুন করবেন কি দিয়ে? মনে আছে? ছুরি কাছি আছে তো? না থাকলে দোকান থেকে কিনে আনি। তুমি পাগল হয়ে গেছো? আমি তোমায় খুন করার হুমকি দিচ্ছি। মিনিমাম একটু তো ভয় পাও। অস্থির কণ্ঠে বলে আরুষ। ছোটবেলা খাবার না খেলে আম্মু আমায় হুমকি দিত, পা কেটে ঘরে বসিয়ে খাওয়াবে। তা বলে কি সত্যি সত্যি কেটেছে? মায়ের হুমকিতে ভয় না করা আমি আপনাকে কেন ভয় পাবে মশাই? আরুষ আগুন চোখে অনেকক্ষণ তাকিয়ে রইলে মেহেরের মুখ পানে। কি বলবে ভেবে না পেয়ে মেহেরকে ফেলে রেখে চুপচাপ বাড়ির দিকে রওনা হলো। মেহের কিন্তু দমবার ফাতরি নেয়। সে আরুষকে টেনে নিয়ে নির্জন রাস্তায় ফাড়ি জমালো। খাটুনি কম হয়নি। বিশাল দেহের বলিষ্ঠ আরুষকে নড়ানো মুশকিল। কি জানি মেহেরের ক্ষমতায় নাকি নিজ ইচ্ছায় আরুষকে পথে গেল। ওরা পৌঁছালো নির্জন কোনো এক স্থানে। ক্রিকেট খেলার মাঠটা বেশ ভালো দেখা যায় এখান থেকে। সারাদিন ছেলেপুলেদের হট্টগোলের ছোটে টিকতে না পারা মাঠটাই ভুতুরে নিস্তব্ধতা, কেমন গা চমচমে বা। মাঝে মাঝে গাছপালা বেদ করে আসা শীতল পবন আত্মা কাঁপিয়ে দিতে যথেষ্ট। সাধারণ কোনো মেয়ে হলে শতভাগ ভয় পেত। মেহের নেহাত মহিয়সী নারী, তাই সে মোটেও ভয়টই পাচ্ছে না, উল্টো মজা পাচ্ছে। বুক ভরে অক্সিজেন নিচ্ছে, যেন গুমোট জেলখানা হতে মুক্ত পেয়েছে সবে। মেয়েটাকে যত দেখে ততই অবাক হয়ে যায় আরুষ। তার দেখা সবচেয়ে আশ্চর্য নারী মেহের। কখনো সে চণ্ডাল, কখনো মায়াবতী, কখনো অবাধ্য অচেনা, আবার কখনো ভীষণ খামখেয়ালি। বহুরূপী বৈশিষ্ট্যগুলো তার অস্তিত্ব খুঁটে খুঁটে ভরা। তুমি কি দিয়ে তৈরি? তোমার প্রাণের ভয় নেই? সবচেয়ে দামি জিনিস হারিয়ে ফেলেছি মিস্টার শেখ। আমার আর মৃত্যুতে ভয় হয় না। কি এমন হারিয়েছে? আমার স্বপ্ন, সম্মান, অস্তিত্ব। আপনি সবই ছিনিয়ে নিয়েছেন। আরুষ মুখ ফিরিয়ে অন্যদিকে তাকালো। মেহেরের অদ্ভুত চাহনিতে কি যেন আছে, যা দেখলে বুকের ভিতরে অনুশোচনারা কুড়ে কুড়ে খায়, দম বন্ধ লাগে। সে জানে সে কত পাপিষ্ঠ, কিন্তু মেহেরের নির্লিপ্ততা আরও বেশি করে জানান দেয় আরুষের নিকৃষ্টতা অসীমে। পৃথিবীর সবচেয়ে পাপী মানুষটি সে। বসুন, রাত বাড়ছে, বেশি সময় নিব না, স্বাভাবিক হয়ে বলল মেহের। আরুষ বাধ্য ছেলের মতো মেহেরের পাশে বসল। কোকাকোলার বোতল আরুষের দিকে এগিয়ে দিয়ে বলল, আমার বাবা যখন বেঁচে ছিল মাঝে মাঝে বাপ বেটিতে বসে আড্ডা দিতাম সন্ধ্যা রাতে। সাথে থাকতো ঝুড়ি ভর্তি চিপসের প্যাকেট ও কোল্ড ড্রিঙ্কস। বাবা চলে যাওয়ার পর আর আড্ডা দেওয়ার ইচ্ছে জন্মেনি। আমার খুশিগুলো ওনার দেহের মতোই মাটির নিচে চাপা পড়েছে। অথচ আজ আমি তার সাথে বসে যে আমার কাছে সর্বোচ্চ ঘৃণিত। ডেস্টিনি কি অদ্ভুত না? কথার প্রত্যেক লাইনে তুমি আমায় ফিঞ্চ করো কেন মেয়ে? আমি যেচে এসেছি তোমার সাথে রাস্তায় বসে 2 টাকার সস্তা স্ন্যাক্স খেতে। তোমার পাশে বসে রসের গল্প করার মুড আমার নেই, কজ তুমি আমার গার্লফ্রেন্ডদের নখের সমানও নও। আমি চাইও না কোনো বাজারের সহজলভ্য পণ্য গুলির পতিতাদের মতন হতে। লোয়ার মিডল ক্লাসের হতে পারি, কিন্তু আমি সস্তা নই। আপনার বেড শেয়ার করা প্রস্টিটিউট সমান চরিত্র আমার নয়, এ কথা আপনিও ভালো করে জানেন। এজন্যই তোমাকে চোখের সামনে দেখলে আমার অসহ্য লাগে,
অত্যন্ত অসভ্য মেয়ে তুমি, কথায় কথায় চরিত্র করো। আমি খারাপ তুমি জানো না? তাহলে বারবার বলো কেন? আমি তোমায় আটকে রাখিনি, যেতে পারো। থাক, বাদ দিন, এখন ওসব আলোচনায় যেতে চাইছি না। আরুষ পকেট থেকে মুঠোফোন বের করে তার ভিতরে ডুব দেয়। মেয়ে চিপসের প্যাকেট খুলে খাওয়া শুরু করেছে ইতিমধ্যে। আরুষকে যাচ্ছে যায়নি, যাবে বেটা, খাবে না। চিপস মুখে নিয়ে চিবানো অবস্থায় মেহের বলতে থাকলো, প্রায় প্রতিটি মেয়ে তার স্বামীর মধ্যে বাবাকে চায়। ছেলেরা তার স্ত্রীর মধ্যে মাকে খোঁজে। আপনিও তাই খুঁজেন? আরুষ বাঁকা চোখে সে তাৎক্ষণিক জবাব দেয়, আমি কোনোদিনও তোমায় ওই বেশ্যার মতো হতে দেখতে চাই না, হওয়ার চেষ্টাও করো না। উনি যেমনই হোক আপনার মা হন। প্লিজ অশ্লীল ভাষায় গালাগালিও করবেন না, শুনতে খারাপ লাগে। লাগুক, 1000 বার দেব। বেশ্যাকে বেশ্যা বললে পাপ নেই, ও আমার মা না, হতে পারে না। আরুষ রাগে উত্তেজিত হয়ে আছে, শরীরের রক্ত টকবক করছে। এই মুহূর্তে হাতের কাছে মা নামক মানুষটিকে ফেলে বোধ হয় খুন করতে দ্বিধা করতো না। জোরে জোরে শ্বাস ফেলতে ফেলতে আরুষ বসা থেকে উঠে চলে যেতে পা বাড়িয়েছে মাত্র, অমনি মেহের খপ করে তার হাত টেনে ধরল, নরম সুরে বলল, আমি আপনার গল্পটা শুনতে চাই মিস্টার শেখ, প্লিজ উঠে যাবেন না। আমার কোনো গল্প নেই, আমি আস্ত একটা উপন্যাস, যা পড়ার অধিকার কারণ নেই। আমার আছে। আপনার উপর আমার প্রকট অধিকার মিস্টার শেখ। সেই অধিকার থেকে আপনাকে আমি পড়ার ক্ষমতা রাখি। বনিতা করবেন না। আমি ভীষণভাবে জানতে চাই মায়ের উপর আপনার এমন ক্ষোভ কেন? কি করেছে সে? মা বলবি না? বললাম না ও আমার মা না। রিল্যাক্স, আপনি বসুন, ঠান্ডা হন, তারপর খুলে বলুন সবটা। আরুষ ধাতস্থ হয়ে কয়েকবার বুক ভরে দীর্ঘ নিঃশ্বাস টানল। চোখ বুজে অনেকটা সময় নীরবে কাটিয়ে জিহ্বার দ্বারা ঠোঁট ভিজিয়ে নিয়ে মেহেরের উদ্দেশ্যে বলতে শুরু করে আরুষ। বাবা আর তার লাভ ম্যারেজ ছিল। বাবা মহিলাকে খুব ভালোবাসত, মাথায় করে রাখত। যুবক বয়স থেকে বাবা ব্যবসা বিষয়ে খুব ইন্টারেস্টেড ছিল বলে কলেজে থাকাকালীন সময়ে ব্যবসা শুরু করে। লাখ ফেভার করে যায়। বাবার ব্যবসা ফুলে ফেঁপে উঠে বছর 5 মধ্যে। এরপর বিয়ের প্রপোজাল দেয় বাবা। আমার সো কল মায়ের বাড়ির লোকও রাজি হয়ে যায়। অনার্স 4th ইয়ারে ওনাদের বিয়ে হয়েছিল, সব ঠিক যাচ্ছিল। বিয়ের 4 বছর পর আমি হলাম। আমাদের ফ্যামিলি খুব সুখী ফ্যামিলি ছিল। এরপর দুম করে বাবা লসের মুখে পড়ে, ফ্যাক্টরিতে আগুন লেগে যায়। পার্টনারদের থেকে নেওয়া টাকার ক্ষতিপূরণ দিতে সবই বিক্রি করে দিতে হলো, এমনকি আমাদের বাড়িও। এরপর থেকেই শুরু হলো সমস্যা। মা কেমন হয়ে গেল, আমাদের থেকে দূরে দূরে থাকতো, বাবার সাথে খারাপ আচরণ করতো, আমায় মারতো, বারবার ডিভোর্স চাইতো। বাবা সবই মুখ বুজে সহ্য করতো তাদের ভালোবাসার কথা ভেবে। শেষে কি হলো জানো? মেহেরের মনোযোগে ভাটা পড়ে আরুষের প্রশ্নে। সে কৌতূহল করে জিজ্ঞেস করে। এরপর আরুষ কিছুটা ধিক্কার মিশ্রিত সুরে উত্তর দিল, আমার বোকা বাবা ঠকে গেল। একদিন হাতে নাতে পরপুরুষের সঙ্গে ইন্টিমেট অবস্থায় দেখলো আমার সো কল্ড মাকে। প্রথমে মেরেছিল সেদিন। বাবা মা তাকে খুব ভালোবাসার বউ ছিল বলে কোনোদিন গায়ে হাত তোলেনি। নেহাত লিমিট ক্রস করেছিল তাই। এরপরেও আমার অপবিত্র মাকে বাবা ছাড়তে চাইল না, ঘরে আটকে রাখলো যেন ওই লোকের কাছে না যেতে পারে। আমায় পুকুর কাছে পাঠিয়ে দিয়ে সারাদিন বাড়িতে পাহারায় থাকতো। মাঝে মাঝে তার ফা ধরে ভিক্ষা চাইতো, অনুনয় করতো তাকে ছেড়ে কোথাও না যাওয়ার অনুনয়। সব মিথ্যে হলো। আমার উন্মাদ ফায় মা মরার হুমকি দিতে থাকলো, জিনিসপত্র ভাঙচুর করতো, বাবাকে গালাগাল দিত, কথায় কথায় অপমান তো আছেই। পাগলামি শেষ পর্যায়ে গিয়ে সুইসাইড অ্যাটেম্প্ট করলো। বাবা হার মানলো, ডিভোর্স দিল। এরপর মহিলা আমার সাথে কোনোদিন দেখা করতে আসেনি, কোনোদিন যোগাযোগ করার চেষ্টাও করেনি। তখন আমি ছোট্ট আরুষ, মাকে খুব লাগতো তার। সবাই মায়ের হাত ধরে স্কুলে যায়, আর আমি, বন্ধুরা, প্রতিবেশীরা কত হেয় করেছে এই নিয়ে। বলেছে আমার মা খারাপ মেয়ে, দুচ্চরিত্রা, তাই আমাদের ছেড়ে চলে গেছে। তাদের কথার জবাব কি দিব জানতাম না। বাবাকে এসে জিজ্ঞেস করতাম মা কোথায়। আমার মা কি সত্যিই খারাপ, দুশ্চরিত্রা? বাবা উত্তর দিত না, প্রতিবার নিচ্ছুক। মায়ের নামের সাথে মিলিয়ে আমার নাম রেখেছিল বাবা, যে আমায় ফেটে ধরল, জন্ম দিল, আবার আমায় ছুঁড়ে ফেলেও দিল। অথচ বাবা
বাবা আমার সব হলো, পাগলের মতো পরিশ্রম করে আমার জন্য রাজপ্রাসাদ বানালো, কোনো অভাব বুঝতে দিল না। যে অভাব তার সংসার ভাঙলো, সুখ কাটলো, সে অভাব আমার বাবা ছায়া ছুঁতে পারে না, আর কোনোদিন পারবেও না। বাবা কঠিন জেদ ধরেছিল, জীবনে সুখী হবে, তাকে দেখিয়ে দেখিয়ে সুখী হবে। 1 বছর পর তাই বান্ধবীকে বিয়ে করলো, আমার জন্য নতুন মা নিয়ে আসলো। বাবা বুঝলো না, যার নিজের মা থাকতো মৃত, তার কপালে কি মায়ের সুখ সয়? প্রথম অভিনয় করে আমার খুব যত্ননিত্য মহিলা, আসল রূপ বেরোলো কয়েক মাস পরে। আমার উপর অদ্ভুত রকমের ক্ষোভ ছিল মহিলার, আমায় খুব মারতো জানো। বাসায় 2টো কাজের লোক, একজন রান্নার লোক, একজন মালিক, 2জন দারোয়ান রাখা। মালিকের একমাত্র ছেলে না খেয়ে স্কুল গেছে কতদিন, মাঝে মাঝে পানি খেয়ে মাঠ কাটিয়েছে 2 দিন 3 দিন। রান্নাঘর ভর্তি রং বেরঙের স্ন্যাক্স, কত কত খাবার, সেসব আমার জন্য না, সব সৎমায়ের। বাবার দ্বিতীয় বিয়েতে আমার মত ছিল না, ছোট ছিলাম তো, ভাবতাম বাবার দোষে আমি মা হারিয়েছি। তীব্র অভিমানে বাবার প্রতি ভীষণ ঘৃণা জন্মেছিল। সপ্তাহে একবার বাসায় আসতো, কথা বলতাম না তার দ্বিতীয় বউ আমায় কিভাবে অমানসিক নির্যাতন করে। আমি কতদিন ঠিক করে খাই না, জ্বর শরীরে পড়ে থাকি উষ্ণ আঁচলের অভাবে, আদরের অভাবে, ঠান্ডায় কাঁপি কম্বলের অভাবে। আমার ঘরে কোনো বিছানা দেওয়া হতো না, এসির পাওয়ার বাড়িয়ে রুম লক করে চলে যেত রাতে। বাবা আসার আগের দিন তড়িঘড়ি করে ঘরে বিছানা পাতা হতো, বাবার সামনে দেখিয়ে দেখিয়ে সোহাগ করতে আমি। তখন ছোট্ট আরও একটু বড় হয়েছে, বুঝতে শিখেছে নতুন মায়ের ন্যাকামি বরার নাটক। এরপর বাসায় কাজের লোক হিসেবে আসলো শিউলি আন্টি। টাকা দিয়ে ওনার মুখ বন্ধ করতে পারেনি তিনি, বাবাকে উনিই প্রথম বলেছিল সব। বাবা সব জানার পর মহিলাকে ডিভোর্স দিয়ে আমার সম্পূর্ণ দায়িত্ব শিউলি আন্টির উপর দিল। অভিশাপ নামক কারো বদদোয়া লাগার পর বাবাকে কাছে পায়নি, দূরত্ব বাড়লো, বাবার ব্যস্ততাও। ভুল সঙ্গতায় আমিও নষ্ট হিসেবে গড়ে উঠলাম। ব্যাস, ছোট্ট আরুষের জীবনের গল্প এখানে শেষ। আরুষ বুক ফুলিয়ে বড় একটা নিঃশ্বাস টানল, প্রশ্বাস ফেলে মেহেরের দিকে তাকালো আরুষ। ছাদের আলোয় জ্বলতে থাকা মেহেরের মলিন গালে অশ্রু, চোখের মাঝে অথই জল গড়িয়ে পড়ছে। আরুষ সোজাসুজিভাবে মেহেরের চোখের দিকে তাকালো, এলোমেলি সুরে বলল, মা থেকে আমার সৃষ্টি, সেই মা আমার ধ্বংস। লোকে বলে মায়ের মতো আপন কেউ হয় না, এ আমার কেমন মা মেহেরজান? নিঃসন্তানের জীবন নষ্ট করতে পারলো। আমি জানি না কোন লোক তাকে ফিরে বসেছিল, যৌনতা নাকি টাকা পয়সা। আমি ঘেন্না করি তোমার মতো নারী জাতকে, শুধু তোমায় ঘেন্না করতে পারি না। তুমি পবিত্র, তুমি স্নিগ্ধ, তুমি ফুল, আর আমার পুরোটাই ভুল। আমার মতো অন্ধকারে তোমার মতো আলোকে মানায় না। তুমি ওই বষ্টাচারিণীর মতো হয়ে যেও না, আমারও একবার তোমার জাতের উপর থেকে আমার বিশ্বাস উঠে যাবে। মেহের ফুপিয়ে কাঁদতে কাঁদতে আরুষের গাল ছিল, বারবার নাক টেনে ধরে কান্না থামানোর চেষ্টা করলো, কিন্তু ওর কান্না থামছে না, একেবারে কন্ট্রোললেস পর্যায়ে চলে গেছে। আমায় চোখের পানি দেখিয়ে করুণা করো না মেহেরজান। আরুষ কিন্তু ভাবার মতো বোকা প্রাণী নয়। আরুষ ছেলেটা নষ্ট, শক্ত পাথর। তুমি তো ফুল কি পাথর ভাঙার সামর্থ্য রাখো না? আপনার বুকে এত কষ্ট, তবু কিভাবে আপনি শক্ত থাকতে পারেন? ফিসেল হাসলো আরুষ, গাল থেকে মেহেরের হাত সরিয়ে চোখে চোখ রেখে বলল, তোমার চোখে মায়া, ঠোঁটে কোমলতা আর মনে বিষ। সব মেয়েই কি এমন মেহেরজান? ঠোঁটের কোমলতা কেন মন ছোঁয় না? ছোঁয়, শুধু আপনি দেখতে পান না। হয়েছে, চোখের ফানি মুছো। ঘৃণিত মানুষের জন্য কাঁদতে নেই। এভাবে কেন বলেন সারাক্ষণ? ঠিক করে কথা বলা যায় না? কান্নার তোরে চোখের ঘন ফাঁপিগুলো ভিজে গেছে মেহেরের, হলদেটে নাক লালাব হয়েছে। আরুষ মোহময় দৃষ্টিতে মেয়েটার চেহারা দেখছে। ভাগ্যিস আজ পূর্ণিমা, এক ছাদের গায়ে আরেক ছাদের আলো পড়েছে, আলোয় আলোয় আলোকিত হয়েছে ছাদ বদন, সৌন্দর্য চোখ বাঁধিয়ে দেওয়ার দশা। আরুষ মেয়ের দিকে ঝুঁকে পড়ে বেজা চোখের দিকে পলকহীন তাকিয়ে রইল মন্ত্রমুগ্ধের মতো। এতেও মেহেরের কান্নার চোখ কমে না, ফুপিয়ে ওঠার কারণে ঠোঁট জোড়া কেঁপে কেঁপে উঠছে, যা আরুষের চোখের আড়াল হয়নি। না, বারংবার মেয়েটার ঠোঁট কাঁপলে ভিতর ভিতর সেও কেঁপে যাবে। তার হুঁশ আছে মেহেরের?
মাঠের ধারে তো আর রোমাঞ্চ হয় না, কান্না থামাও। মেহের থোড়াই আরুষকে ভয় পায়। এসব দুমকি দামকিতে মেহেরের কিছু আসে যায় না। সুতরাং এবারেও তার ব্যতিক্রম ঘটল না। মেহের সমতলে কেঁদে চলেছে, থামার কোনো নামগন্ধ নেই। সেই সাথে ঠোঁট জোড়াও কেঁপে চলেছে। আরুষের চোখের নেশা ধরে গেল ক্রমশই। ঝুঁকে পড়া অবস্থায় নিজের ঠোঁট মেহেরের ঠোঁটের কাছে নিয়ে গভীর সুমুতে ডুব দিল। মেহের আতঙ্কে কান্না থামিয়ে চোখ বড় বড় করে তাকালো মাত্র। প্রতিক্রিয়া দেখানোর অবস্থায় আরুষ তাকে রাখেনি, না পারছে সরে যেতে। দুগালে আরুষের শক্ত হাতের শিকল আটকে রেখেছে করুণ ভাবে। আরুষের সুমতর সামলানোর দায় হয়ে পড়েছে মেয়েটার জন্য। নিঃশ্বাস ফেলার সময়টুকু দিচ্ছে না। সামান্য দুটো ঠোঁটের কত জোর! এত গভীর স্পর্শ মেহেরের ঠিক সহ্য হচ্ছে না। সারা শরীর শিরশির করছে। সঙ্গে অবশ্যই আসছে হাত পা। মেহের নিয়ন্ত্রণহীন হয়ে হেলে পড়তে লাগলো মাটির দিকে। আরুষ তবু থামল না। ঠোঁট চেপে দূরে রাখা অবস্থায় মেহেরের উপর শুয়ে পড়ে ঠোঁটের স্বাদ নিতে থাকলো। যখন হাঁপিয়ে গেল, নিঃশ্বাস নেওয়ার প্রয়োজন বোধ করলো, ঠোঁট ছেড়ে গলায় আক্রমণ শুরু করলো। ঠোঁটের এক একটা ভেজা স্পর্শে কেঁপে কেঁপে উঠছে মেহের। কোনোভাবে অবশ শরীরকে স্বাভাবিক করতে পারছে না। কেন এমন হচ্ছে তার? কোথায় গেছে শরীরের শক্তি? অন্য সময় হলে আরুষকে ধাক্কা দিয়ে সরিয়ে ঠাস ঠাস করে কয়েক ডজন কথা শুনিয়ে ফেলা যেত, কিন্তু এই মুহূর্তটা যেন থেমে গেছে। স্তব্ধ হয়ে গেছে চারিপাশ। মস্তিষ্ক বিকল হয়ে আরুষের অত্যাচারে বৈরাগী হয়ে ফিউজ কেটে গেছে মেহেরের। অবশ্য অত্যাচার বললে ভুলই হয়। অত্যাচার ঠিক মনে হচ্ছে না। পরম আবেশে শুয়েছে তাকে আরুষ। কেমন ভালো লাগা সৃষ্টি হয়েছে মনের মধ্যিখানে। ডোপামিনের নিঃসরণে শরীরময় প্রভাবিত হচ্ছে তড়িতবেগে। এই অনুভূতি ভিন্ন স্বাদের, ভিন্ন অভিজ্ঞতার। আজ এক ফোঁটা খারাপ লাগা ছুঁতে পারছে না মেহেরকে। তাকে ছুঁয়ে রাখা মানুষটাকে আপন আপন লাগছে, যার গা থেকে বেরোচ্ছে স্বামী স্বামী গন্ধ। যে গন্ধ মেহেরের হৃদস্পন্দনের গতি বাড়িয়ে দিতে সক্ষম দারুণভাবে। আরুষের দাড়ি ঘর্ষণে গলায় বোধ করা সুরসুরি অনুভূতি পাগল পাগল লাগছে মেহেরের। হিতাহিত জ্ঞান শূন্য হওয়ার মতো অবস্থা। আচ্ছা, এখন জ্ঞান হারালে কেমন হতো? বুকের মধ্যিখানে উতাল পাতানো অনুভূতির এই নিদারুণ করাঘাত কি কাঁপিয়ে দিতে পারত মেহেরের সম্ভাঙ্গে? উন্মাদ প্রায় আরুষের নেশার গোড় কাটত। নদীর স্রোতের ন্যায় প্রভাবিত হচ্ছে সময়। দেখতে দেখতে কেটে গেছে 2 মাস। আরুষ এখনো মেহেরের ছাপে জোরপূর্বক নামাজ পড়ে। এখনো হাত খরচের টাকা থাকে মেহেরের কাছে। বাইরে যায় মেহেরের অনুমতি নেই। ড্রিঙ্ক করতে দেওয়া হয় না। মাঝে মধ্যে নেশায় আনসান করে এমন, কিন্তু কিচ্ছু করার নেই। অদম্য যেদি মেহেরের কাছে আরুষের নেশাও হার মেনে যায়। শৃঙ্খলা অ্যাকসেপ্ট করতেই হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে আরুষ মেহেরের সঙ্গে অভ্যস্ত হয়ে উঠেছে। ওই যে ভালো আর একটু আলো, এই দুই মিশিয়ে আরুষের জীবন এখন প্রায় শুধরে যাওয়ার ফার্স্ট স্ট্রফে পৌঁছেছে। দিনটি ছিল শুক্রবার। ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে যায় আরুষ। ঘুম ভাঙে প্রায় দুপুরে। তর্কে না গিয়ে লক্ষ্মী ছেলেটি হয়ে এসে নামাজ আদায় করতে বেরিয়ে যায়। যাওয়ার পথে রান্নাঘরে ব্যস্ত মেহেরের সাথে একবার চোখাচোখি হয়। মুখমণ্ডল ঘামে জরাজীর্ণ হয়ে গেছে। রান্না করছে মেয়েটা। পরশা নাক আগুনের তাপে লালাভ রং ধারণ করে রেখেছে। দেখতে খুব সাধারণ হয়েও অসাধারণ লাগে যা আরুষের। মাঝে মধ্যে আরুষ চমকে চমকে ওঠে, নারীরূপী মেহের সুন্দর নাকি মানুষরূপী? এত স্নিগ্ধতা এই মেয়েটা ছাড়া আর কার মাঝে আছে? যাকে স্পর্শ করলো মন বলে সে একটা ফুল, করতে না জোর করে আর কোনো ভুল। মাথায় তুলে রাখতে সর্বদা রাজরানীর মতন, আলতো হাতে সুইং গ্রান নিতে মাত্র। এর বেশি করলে বোধ হয় ফুলটি শুকোবে, স্নিগ্ধতা হারাবে। কাজের ফাঁকে চোখের ইশারায় মেহের আরুষকে যেতে বললে স্বসত্তায় ফিরে আসে আরুষ। প্রায় এসে মেহেরের খেয়ালে ডুব দেয়। প্রতিবার ইন্টিমেট হওয়ার পরে পুরোটা সময় জুড়ে শুধু মেহেরকে দেখে কাটায়। মেহের এতে রাগান্বিত হয় বেশ। গতকাল রাতে এই নিয়ে তর্কাতর্কি বেঁধেছিল। আলো না নিবে কাছে যেতে নিলে রাগে ফুঁসে ওঠে মেহের। অনেক কথা শোনায় আরুষকে, কিন্তু আরুষ মানবার পাত্র নয়। সে কোনোভাবে আলো নেবায়নি। অন্ধকারে তো আর আলোক কন্যাকে দেখা যায় না। তাহার চোখ দুটো খুব লোভী হয়েছে। মন নিতে পারে না এক্সকিউজ দূরত্ব। কাছে যখন
যখন আসি তবে দূরত্ব কেন থাকবে? 1 ইঞ্চি জমি ছাড়া ছেলে তো আরুষ নয়। ভালোবাসা না থাকুক, নেশায় সে আবদ্ধ। মেহেরের নিদারুণ নেশা বড্ড টানে তাকে। জেনে বুঝে না জানার বান করে মেহের অসভ্য ডেকে যা। দেরি হয়ে যাচ্ছে খুব। মেহেরের দ্বিতীয় বা চোখ ফাঁকানোর আগে আরুষ বাসা থেকে বেরুলো। যেহেতু শুক্রবার আরুষ ফিরলে তবেই আজ মেহের নামাজ পড়বে। নিজের বাড়িতে থাকতেও বাবা আসার পরই মেহের নামাজ শুরু করত। এ কেমন ধারা নিয়ম আরুষ জানে না, নিয়ম কিনা তাও জানে না। যা হয় হোক, দুঃসীমের হুকুম আগে পাগল হোক। দুপুর 2টা নাগাদ জুমার নামাজ শেষ করে ঘরে ফিরল আরুষ। মেয়েরকে দেখতে পেল নতুন রূপে। সাদা ডিলে ডালা কুর্তি পরে হেয়ার ড্রায়ার চুল শুকাতে বসেছে সে। সাদেব পরীর মতো দেখাচ্ছে। চোখের নিচে সুরমা পড়েছে বিদে। চোখ দুটোও লাগছে মারাত্মক। মাদকতা ছাপিয়ে যায় আরুষকে অন্যরকম আগ্রহ। নেশা মনে বাসা বেঁধে নিয়ে মেহেরের দিকে এগিয়ে যায় আরুষ। অতঃপর মেহেরের পেছনে গিয়ে দাঁড়িয়ে চোখের পলক না ফেলে তাকিয়ে থাকে কেবল। আয়নায় আরুষকে দেখা যাচ্ছে স্পষ্ট। মেহের আরুষের মাদক ছায়নে লক্ষ্য করে নীরবে। চোখের বাসা বুঝেও ফেলে। মুখে টু শব্দ না করে নামাজ পড়ার উদ্দেশ্যে অন্য করে পা বাড়ায়। আরুষ পেছন থেকে হাত টেনে ধরে মেহেরের। বিদ্বেষের সুরে জিজ্ঞেস করে, কই যাও? নামাজ পড়বো, গেস্ট রুমে যাচ্ছি। এই রুমে পড়ো। কারো শকুন দৃষ্টি উপেক্ষা করে অন্য কোথায় মন বসানো যায় না। নামাজ পড়তে গভীর মনোযোগ প্রয়োজন। কোথাও যাবা না, এখানে পড়ো। জোরে জোরে সূরা পড়বা। আমার শেখা আরও বাকি। শুনুন, বেশি কথা বললে এক্ষুনি গোসল করাবো। পবিত্র মুডে আছি মেহেরজান। আমি এখন ওসব করতে চাইছি না। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। মেহের দাঁত কটমট করে চেয়ার থেকে জায়নামাজ তুলে নিয়ে নামাজে দাঁড়িয়ে যায়। মনে মনে ভীষণ রাগ হচ্ছে, শরীর পুড়ে যাচ্ছে। বেটা ছেলের ওই একটাই দম্ভ, পুরুষত্ব দেখায়। নিকুচি করেছে ওসবের। ইচ্ছে করে কুচি কুচি করে কেটে পর্দায় বাসিয়ে দিতে। আনওয়ান্টেড হুমকিগুলো অন্তত দিতে পারতো না। খেয়ে দিয়ে আরুষ দুপুরের বাদ ঘুমে ডলে পড়ল। বিকেলে উঠে মেহেরকে সারা বাড়িতে কোথাও খুঁজে পেল না। ফোনে কল করলো, বেজে বেজে ফোন কেটে যাচ্ছে বারবার। আরুষের ভ্রু কুচকে আসে বিরক্তিতে। মেহের কোথাও বের হয় না সচরাচর। কোথায় গেল? টর্চার সেলের লোকেশন বাই এনিশন জানতে পারেনি তো? এমনটা হলে সর্বনাশ। কোথায় গেল বেয়াদব মেয়েটা? মেহুল? মেহুল? জি স্যার। ম্যাডাম কোথায়? ম্যাম 12 মিনিট হয়েছে ফিরিয়েছে। কোথায় গিয়েছে বলে যায়নি? মেহুলের কাছে সব শুনে আরুষ বাইক নিয়ে বেরোতে যাবে। তক্ষুনি রুহুল শেখের ফোন আসে। বিরক্তিতে ভ্রু বাজ করে কয়েক সেকেন্ড স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে আরুষ। কেটে যাওয়ার 1 সেকেন্ড আগে রিসিভ করে খ্যাক খ্যাক করে খেপা সুরে বাবাকে প্রশ্ন ছুড়ে, বাবা, আমায় কেমন বউ দিয়ে গেলে তুমি? ঘুম থেকে উঠে বউ খুঁজে পাই না। রাতে শোয়ার সময় পাশে পাই না। উঠিয়ে দেখি নেই। কোনো সময় আমার বউ থাকে না, না আমায় সময় দেয়। আমার বিয়ে করে লাভ কি? উল্টো জীবন তেজপাতা বানিয়ে দিয়েছে। তুমি আমার সাথে যে পরিমাণ নিমক হারামি করে গেছ, ছি, 500 টাকাও ক্রেডিট কার্ডে নেই। তুমি কিভাবে পারলে বাপ? তুমিই আমার আপন বাপ তো? আমার ডাউট হয় বাবা। বৌমা বাসায় নেই? না, নেই। আমার মনে হচ্ছে বেডি বাসা লুটে পালিয়েছে, সাথে মেহুলটারেও নেয়নি। কেমন ভুড়িগেট ফুসে দেখো না, কোথাও নিয়ে যায় আর না বলে যায়। নিজেকে কি রানী ভিক্টোরিয়া ভাবে? আজ হাতের কাছে পাই, ফিসে ফেলবো বেয়াদবকে। তুমি চুপ করবে? সারাক্ষণ ষাঁড়ের মতো চেঁচিও না। কাছে ফিটে কোথাও গেছে খুঁজে দেখো। আমি রাখছি। বৌমাকে ফেলে ফোন করবে, কথা আছে। কল কাটার পর আরুষ বাইকে চেপে বেরিয়ে এলো। রাস্তার দুপাশে দৃষ্টি ফেলে খুঁজতে লাগলো কাঙ্ক্ষিত মুখটি। জানে না তার এই খোঁজাকে বোকামি বলে কিনা। মোড়ের কাছাকাছি এসে আরুষের দৃষ্টি থমকে গেল জাস্ট তক্ষুনি। বাক সাইডে লাগিয়ে ঠেস দিয়ে দাঁড়ালো সেখানে। আরুষ দেখলো মেহের আবিরের পাশে দাঁড়িয়ে কথা বলছে। একদৃষ্টে আবির তাকিয়ে রয়েছে মেয়েটার মুখশ্রীর দিকে। অকারণ আরুষের শরীর দুপুরের তপ্ত রোদের মতো রাগে জ্বলে উঠল। আরুষ সরল না, ঠায় দাঁড়িয়ে থেকে দেখল স্ত্রীর কর্মকাণ্ড। চোখের পাতায় তাৎক্ষণিক ভেসে উঠল
বসটা ছাড়েনি মায়ের মুখশ্রী। হিংস্রতায় ভর করলো আশুসের শরীরে। ইচ্ছে করলো আবিরকে মেরে পুঁতে ফেলতে মাটিতে। আবির যে মেহেরের দিকে বোনের নজরে তাকায় না তা সে প্রথম দিন থেকে জানে না কেবল মেহেরের মনের কথা। মাঝে মধ্যে মনে হয় মেহের তার এক ফোঁটা মায়ে জড়িয়েছে, এক ফোঁটা মায়া দ্বারা তাকে আজীবন আঁকড়ে ধরে রাখা সম্ভব। আবার ছট করে এও মনে হয় আবির তার ভালোবাসা। আবিরকে মেহের ভুলতে পারে না বলেই বোধহয় তার প্রতিটি স্পর্শ মেহের বিষের মতো গ্রহণ করে। এমন কেন করলো মেয়েটা? সে মানুষ হিসেবে জঘন্য, তাকে ভালো মানুষ হিসেবে গড়ার প্রতিশ্রুতি দিয়ে ফেলে রেখে চলে যেতে চায় কেন? এই তার প্রতিশ্রুতি, দায়িত্ব মায়ের মধ্যে, আর তার মধ্যে ফারাক থাকলো কোথায়? তবে দপদপ করে জ্বলছে মনের আগুন, স্থির হয়ে দাঁড়িয়ে থাকা যায় না। আরুষ আবার বাইকে চেপে বসে শেষবার তাদের দুজনের দিকে তাকিয়ে দেখলো মেয়ে চোখের জল মুছল। তড়িৎ গতিতে আবির ওর মাথাটা চেপে ধরল বুকের সাথে। তপ্ত মেজাজ আরও তেতে গেল ছেলেটার। মন চিন্তা করলো আবির নামের মানুষটাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে। ওর স্পর্ধা কিভাবে হলো তার জিনিসে হাত দেওয়ার? কিন্তু মেহের আর তাদের অপরিণত সম্পর্ক কোন অধিকারে মেহেরের উপর অধিকার চাইবেও না? মেহের থাকতে চায় না আরুষ তাকে রাখতে চায়। ঘটনা কি এখানে শেষ হওয়া উচিত ছিল না? তবে কিসের এত বুক ব্যাখ্যা, কিসের এত ঝালাফোড়া? আরুষ তড়িগড়ি করে বাইকে চেপে বসে তেতো মুখে থুতু নিক্ষেপ করে রাস্তায় মনে মনে বিড়বিড় করে, গো টু হেল। ক্লাবের আফসা লাল নীল আলোয়া কক্ষে আরুষও সুজি নামের মেয়েটি অন্তরঙ্গ অবস্থায় শুয়ে আছে। মেয়ের হন্তদন্ত হয়ে সেই ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে হোঁচট খায়। আরুষকে মেয়েটির সাথে এত ঘনিষ্ঠ হতে দেখে মাথার চক্কর দিয়ে ওঠে ওর। হাত পা কাঁপছে, বুকের ভিতরটা ফুড়ে যাচ্ছে তিক্ত অভিজ্ঞতার সাথে। ঘেন্নায় বমিও পাচ্ছে। লোকটাকে বদলাতে নিজেকে অবধি বিসর্জন দিয়েছে, অথচ সে আগের মতোই রয়ে গেলে এটুকু বদলানো গেল না। এই পরাজয়, এই অপারগতা কি মেয়েটা ভেঙে দিতে যথেষ্ট নয়? মেহের জানে না আনমনে কখন যেন সে কেঁদে ফেলেছে। স্বামী সংসার নিয়ে কত কত স্বপ্ন থাকে একটা মেয়ের। নষ্ট লোকের সাথে যবে থেকে জুড়েছে দিনকে দিন সে ফুড়ে চলেছে। বুকের ভেতর যন্ত্রণা বয়ে বাসে প্রতিনিয়ত। আরুষের চরিত্র সংশোধন করে নষ্ট দিতে চায়, প্রতিশোধ নিতে চায়, কিন্তু জিততে গিয়ে সবচেয়ে বেশি কষ্ট যে তারই হয়। বিজয়ীদের দুষ্প্রাপ্ত। চোখের পানি মুছে মন শক্ত করলো মেহের। এগিয়ে গেল তাদের দুজনের দিকে, একে অপরের। ওরা এতই মক্ত মেহেরের উপস্থিতি গুণাক্ষরে টের পাচ্ছে না। আরও সে জাকরা চুলের গোছা গোর বিদ্বেষে চেপে ধরে টান দিল মেহের। দাঁত কিরমির করে জিজ্ঞেস করলো, ঘরে বউ রেখে আপনি পরকীয়া করছেন কোন স্পর্ধায়? আরুষ ড্রাং ছিল ঠিকই, কিন্তু নিজের নিয়ন্ত্রণে। মেহেরকে দেখে আরুষ হেসে ফেলে। সে হাসি মেহেরের কাছে বড্ড বেশি বিশ্রী ঠেকল। আরুষ ব্যঙ্গাত্মক কণ্ঠে প্রশ্ন করে, আমার গন্ধ শুকতে শুকতে এই পর্যন্ত চলে এসেছ মেহের জান? মেহের কোনো কথার জবাব দেয় না। আরুষকে ধাক্কা দিয়ে সরিয়ে সপাটে চড় বসায় মেয়েটির গালে। নিজেকে ডাকতে সে মেয়েটি তখন ব্যস্ত। মেহেরের হাতের প্রকার চড় খেয়ে মাথা ঘুরে উঠল তার। এই জীবনে এত জোরে চড় তাকে কেউ মারেনি। বর্ষাকালে নিমেষে দাগ পড়ল। মেয়েটি খেপে উঠে বলল, হু দ্য হেল আর ইউ? হোয়াই ইউ স্ল্যাপ মি? আই অ্যাম হিজ ওয়াইফ, ইউ চিফ গার্ল। গেস্ট লস্ট আইছে। মেয়েটির আগে গজগজ করতে করতে জামা কাপড় ঠিক করে বেরিয়ে যায়। মেহের এবার আরুষের দিকে নজর দেয়। খালি গায়ে বসে ঝিমোচ্ছে আরুষ। হ্যাঙ্গ বার হচ্ছে। হালকা নেশা ও হালকা মাথা ব্যথায় নিতিয়ে পড়েছে। মেহুল, মেহুল, ইয়েস ম্যাম। এটাকে তুলে গাড়িতে নিয়ে বসাও। ওকে ম্যাম। মেহুল আরুষকে টেনে নিয়ে যায়। মেহের বহু কষ্টে গাড়ি অবধি হেঁটে যায়। বুকের ভেতরে জ্বর উঠেছে, সরকি ফাঁকে মাথা ঘুরছে। মনে হচ্ছে যখন তখন জ্ঞান হারাবে। যতই সে আরুষকে ঘৃণা করুক, দিন শেষে সেই যে তার স্বামী। এই নির্মম সত্যই ভেঙে চুরে দেয় মেয়েটাকে। ছাওয়া ছিল অনেক, স্বপ্ন ছিল রঙিন, তবে কেন তার ভাগ্যে জুটল অসৎ এক লোক? যতবার চেষ্টা করে আরুষকে ক্ষমা করতে, ততবার সে নিজের ঘৃণিত রূপ তুলে ধরে চোখের সামনে। মনে নেতিয়ে যাওয়া ঘেন্না মাথা ছাড়া দিয়ে উঠে পুনরায়। কি করে লোকটাকে ভালো করবে? সে নিজ ইচ্ছে জেদ ধরে ভালো হতে চায় না। আজ জিজ্ঞেস করবে আরুষকে ওর অভাব কোথায়? কিসের তাড়নায় সুজির কাছে তাকে আসতে হলো? মেহের কি মরে গিয়েছিল? উত্তর দিতেই হবে, চলবে। তো ভিউয়ার্স,
গল্পটার ভিতরে হালকা পাতলা হাসার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করুন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।